ভরা রেস্টুরেন্টের সবার সামনে একটা অপরিচিত ছেলে আমার কপালে শব্দ করে চুমু দিয়ে শটান হয়ে আমার সামনের চেয়ারে বসে পড়ল। আমি আকস্মিক ধাক্কাটা সামলাতে না পেরে বিস্ময়ে থ মেরে রইলাম। মুখ আপনা আপনি হা হয়ে গেছে। ছেলেটা ঠোঁটে মুচকি হাসি বজায় রেখে আমার দিকেই তাকিয়ে আছে। আমার পাশে আমার বান্ধবীও হতবম্ব চোখে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। ছেলেটার এমন নির্লিপ্ত চেহারা দেখে আমার অস্বস্তির পরিমাণ আরো বেড়ে গেল। রেস্টুরেন্টে সবার চোখ আমাদের দিকে। আমি ধীরে ধীরে অনুভব করলাম আমি লজ্জা পাচ্ছি, ভীষণ পরিমাণে লজ্জা পাচ্ছি। কোনো ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করার ক্ষমতা কোনো কালেই আমার ছিল না। বেশি কথা বলা আমার পছন্দ না, কিন্তু এই লোকটাকে কিছু বলা প্রয়োজন। অপরিচিত একটা মেয়েকে পাবলিক প্লেসে টুক করে চুমু খাওয়ার অপরাধে অন্তত 2-4টা বকা হলেও দেওয়া দরকার, কিন্তু লোকটার চাহনি দেখে কিছু বলার ভাষাও যেন হারিয়ে ফেললাম। আশ্চর্য, এই লোকটা এমন করে তাকিয়ে আছে কেন? সিরাত ডার্লিং, আমি তোমাকে অনেক মিস করছিলাম, চলো একটা হাত করি। কি সাংঘাতিক কথাবার্তা! আল্লাহ! ছেলেটা আমার দিকে এগিয়ে আসছে। আমার গলা বেয়ে ঘাম ছুটে গেল। অতিরিক্ত পানি পিপাসায় পিপাসিত হয়ে আমার গলা শুকিয়ে কাঠ হওয়ার পথে। নির্ঘাত এই লোকটা পাগল। না, এক মুহূর্ত থাকা যাবে না এখানে, না হলে এই লোকটা আমাকে আজ মেরেই ফেলবে। আর চোখে একবার রেস্টুরেন্টের দরজার দিকে তাকিয়ে আরেকবার অসহায় চোখে লোকটার দিকে তাকালাম। এমন ভাবে তাকিয়ে আছে যেন আমাকে চেনে। আমি নিজেও কনফিউজড হয়ে ভাবলাম, আমি কি আদৌ লোকটাকে চিনি? উড়ুতে রাখা ব্যাগকে শক্ত করে আঁকড়ে ধরে দিলাম এক ভোদর। এমন দৌড় দিলাম যেন নবাব সিরাজউদ্দৌলার চিরশত্রু মীর কাসেম আমাকে তলোয়ার নিয়ে ধারা করছে। একটা চলন্ত বাসে উঠে সোজা বাড়িতে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। রাতে সেই দুপুর বেলা বাড়িতে পৌঁছানোর পর শাওয়ার নিলাম, ঘুমালাম। আম্মুর সাথে গল্প, ছোট ভাইয়ের সাথে খুনসুটি, এত কিছু করলাম। তবুও ওই পাগল লোকটার কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। লোকটার উপর এখন ধীরে ধীরে রাগ লাগছে। প্রতিক্রিয়াটা এতক্ষণ পর ধীরে ধীরে উদয় হলো। তখন লোকটার সামনে এলে কি হতো? রাগে আপাদমস্তক জ্বলছে। এত বড় সাহস! চিনি না জানি না, হুট করে চুমু খাবে কেন? রাগের মাথায় পড়াতে মন বসাতে পারলাম না। কপাল কুঁচকে আসে। বারবার লোকটার চাহনি চোখের সামনে ভাসছে। ওই লোকটাকে আরেকবার সামনে পেলে মেরেই ফেলবো। বেয়াদব, অসভ্য ইতর। কাঁদো কাঁদো হয়ে মায়ের সামনে গেলাম। মা, জানো আজ একটা লোক আমাকে কি করেছে? মায়ের মুখের রং মুহূর্তেই পাল্টে গেল। কে কি করেছে? হুশ হলো আমার। ইস, কি করতে যাচ্ছিলাম আমি! চুমুর মতো একটা লজ্জার ব্যাপার কি আমি বলে দিচ্ছিলাম? এমনিতেই মা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে, আর বাবা জানলে তো কলেজে যাওয়া বন্ধ করে দেবে। হতাশ মুখে মাকে কিছু না বলে নিজের রুমে চলে আসলাম। একটু পর ইফতি এলো রুমে, বলল বাবা আমাকে ডাকছে। বুকে হাতুড়ি পেটানোর শব্দ হলো আমার। বাবাকে আমি জমের মতো ভয় পাই। বাবা কি এই চুমুর ব্যাপারটা কোনো প্রকারে জানতে পেরেছে? জানলেও জানতে পারেন, কারণ রেস্টুরেন্টের অবস্থান বাবার অফিসের আশেপাশে। খানিকটা দ্বিধাবোধ নিয়ে বাবার সামনে দাঁড়ালাম। বাবা গম্ভীর মুখ। আমার ভয় হলো খুব, যদিও ওনার মুখ সবসময় এমনই থাকে। হিম ধরা গলায় বললাম, বাবা আমাকে ডেকেছো? বাবা এবার গম্ভীর চোখে তাকালেন। আজ নাকি রেস্টুরেন্টে গিয়েছিলে দুপুরে, কার অনুমতি নিয়ে? বুক ধুক ধুক করছে। নির্ঘাত বাবা জানতে পেরেছে, আজ আমাকে মেরেই ফেলবে হয়তো। মাকে বলে গিয়েছিলাম, শিলা ছিল আমার সাথে। বাবা এবার ধমকে উঠলেন। কিসের মা? আমাকে একবার বলার প্রয়োজন বোধ করনি? কলেজে পড়ো, ছোট নেই তুমি, বাচ্চা দুটো মেয়ে, কোনো অভিভাবক ছাড়াই হুট করে এত দূরে গেলে কোন সাহসে? যদি কিছু হয়ে যেত আমাকে অন্তত একবার ফোন করতে পারতে। যাও পড়তে বসো। এরপর থেকে বাড়ি যেতে হলে তোমার মা এবং আমি দুজনের কাছেই পারমিশন নিয়ে বের হবে। জি বাবা। মুখ কালো বাবার সামনে থেকে চলে আসলাম। বাবা এসব ব্যাপারে খুবই স্ট্রেট। ঠিকই বলেছেন তিনি। আজ যদি বড় কেউ আমার সাথে থাকতো তাহলে এমন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আমি আঞ্জুমান সিরাত, ইংলিশ নিয়ে অনার্স প্রথম বর্ষে অধ্যয়ন করছি। আমার ছোট ভাই ইফতি 4র্থ শ্রেণীতে পড়ে।
বাবা মা আর আমার ছোট ভাই, মোট 4 জন সদস্য নিয়ে ছোট্ট পরিবার আমাদের। বাবা সরকারি চাকরিজীবী আর মা গৃহিণী। বাবা মার শাসনের কোনো কমতি রাখিনি, তবু এই ছোট্ট পরিবারের ভালোবাসার কমতি নেই। এক কথায় হ্যাপি ফ্যামিলি। ছোটবেলা থেকেই বেশ ভালোই ছাত্রী আমি। এই পড়াশোনার চক্কর আর বাবা মার চাপে কোনোদিন রিলেশনের মতো একটা সম্পর্কে জড়ানোর সময় সুযোগ হয়নি। টানা 1 মাসের পকেট মানি জমিয়ে আজ দুপুরে আমার বান্ধবী শিলার সাথে শহরের বেশ নামি দামি একটা রেস্টুরেন্টে চাইনিজ খেতে গিয়েছিলাম। সেখানেই ঘটলো অঘটন। এক অর্ধপাগল লোক আমার গালে চুমু দিয়ে আরো বলে, ডার্লিং চলো হাক করি। ভয়ে আমার কলিজা এতটুকু হয়ে গিয়েছিল। তখন এমন সিচুয়েশনে পড়তে হবে আমি কখনো ভাবতেও পারিনি। একরাশ চিন্তা নিয়ে কম্পন হাতে শিলাকে কল করলাম। বেচারের কি অবস্থা কে জানে। প্রথম রিংয়েই রিসিভ করলো সে। আমার কি হবে এখন? খুব ভয় করছে রে। আমাকে তখন একা বাঘের খাঁচায় ফেলে এখন জিজ্ঞেস করছিস কি হবে? প্লিজ এভাবে বলিস না। শিলার ব্যবহার বরাবরই ওই রকম। ভালো করে কারোর সাথে কথা বলে না, বললেও ঘ্যাট ঘ্যাট করে বলে। আমি বেশিরভাগ সমস্যাই শিলা সলভ করে। ভয়ের এখনো কি দেখেছিস? ওই ছেলেটা কি করেছে জানিস? জোর করে তোর নাম্বার নিয়েছে। ছি, তুই দিয়ে দিতে পারলি নাম্বারটা? না দিয়ে কি করব? হুমকি দিচ্ছিল আমাকে, গান দিয়ে নাকি শুট করবে। ভয়ের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে লাগলো। তুই গুলি দেখেছিলি? না দেখিনি, তবে আমার মনে হয়েছে লোকটা মিথ্যে বলেনি। দোস্ত কি করবি, কিছু ভেবেছিস? ভাবাভাবি কিছু নেই। আমি এক্ষুনি মোবাইল সুইচ অফ করে রাখবো। বিকেল থেকে আননোন নাম্বার থেকে কল আসছে আমার মোবাইলে। শিলার কল কেটে আমি মোবাইলটা বন্ধ করে রাখলাম। হতে পারে ওই আননোন নাম্বারটা ওই পাগল লোকটার। ওই লোকটাকে এই জীবনে দেখেছি বলে মনে হচ্ছে না। তাহলে এসব করার মানে কি? আমার নাম্বার দিয়ে কি করবে? দেখে তো ভদ্রই মনে হয়েছিল, কারণ লোকটা রেস্টুরেন্টের দরজা দিয়ে ঢোকার সময়ই আমার নজর সেদিকে যায়। বেশ লম্বা চৌড়া, বেশ স্বাস্থ্যবান, স্যুট বুট পরে সাহেব সেজে শেষে কি না এমন এক অভদ্র কাজ করলো। এখন যদি আম্মু কোনোভাবে ব্যাপারটা জেনে যায়, আমার বিয়ে কনফার্ম করিয়েই ছাড়বে। আমি এখনই বিয়ে করতে চাইছি না। টেনশনে আমার সারা রাত আমি ঘুমাতে পারলাম না। এক প্রকার ছটফট করেই কাটিয়ে দিলাম। এক অজানা ভয়ে বুক দুরু দুরু করে কাঁপছিল। যখনই চোখে সামান্য লেগে আসছিল তখনই মনে হয়েছে এই বুঝি কেউ আমার গালে চুমু দিল, এই বুঝি সর্বনাশ হলো। সারা রাত 2 গালে হাত রেখে কাটিয়ে দিলাম আমি। মনে মনে 1000 বার প্রার্থনা করতে লাগলাম আর কোনোদিন যাতে ওই লোকটার সাথে দেখা না হয়। যদি দেখা হয়, হয়তো এর চেয়েও ভয়াবহ কাজ করে বসবে লোকটা, আর আমিও কোনো প্রতিবাদ করতে পারবো না। কেন যে এই প্রতিবাদ করে সরাসরি কিছু বলার ক্ষমতা দেয়নি আল্লাহ। এখন আমার রাগ লাগছে। এভাবেই এক অজানা আগন্তুকের ভয়ে সিরাতের সারা রাত ঘুম হলো না। শেষ রাতের দিকে একটু ঘুম এসেছিল, তারপর কখন সে ঘুমিয়ে পড়েছে জানা নেই তার। পরদিন সকালে ছোট ভাই ইফতিকে স্কুলে পৌঁছে দেবার পর সিরাত কোচিং এ যাওয়ার উদ্দেশ্যে ফুটপাত দিয়ে হাঁটতে লাগলো। কোচিং সেন্টার সামান্য দূরে, রিক্সা করে না গেলেই নয়, কিন্তু টাকা জমানোর লোভে সে রাস্তাটা হেঁটে হেঁটে পার করছে। কোচিং সেন্টারের কাছাকাছি পৌঁছাতেই সিরাতের মুখ খানিকটা চিন্তিত দেখা গেল। বুকটা ক্রমান্বয়ে হাতুড়ি পেটা করছে। বার কয়েক দ্রুত চোখের পলক ফেলে পেছন ফিরে তাকালো সে। কই, কেউ তো নেই। মনে হলো যেন কেউ তার পেছন পেছন আসছে। সিরাত ঢোক গিলে সামনে ফিরে আবার হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই সিরাত খুব তাড়াতাড়ি পেছন ফিরে তাকালো, যাতে পেছনের লোকটা লুকানোর সুযোগ না পায়। সিরাত পেছনে ফিরতেই দ্রুত কিছু একটা যেন পেছনের গলিটাতে ঢুকে পড়ল। সিরাত চোখ বড় বড় করে গলির প্রবেশ পথের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। কারো দৌড়ানোর আওয়াজ তার কানে এসেছে। এত সকালে এমনিতেই রাস্তায় মানুষজন নেই, তার উপর এমন একটা ঘটনা। সিরাত পারলে গলে গিয়ে মাটির সাথে মিশে যায়। একটা বড়সড় চিৎকারে চারপাশটা মুখরিত হলো। আল্লাহ গো! সিরাত প্রাণপণে দৌড়াতে লাগলো। এখনো তার মনে হচ্ছে পেছন থেকে তার সাথে সাথে কেউ দৌড়াচ্ছে। তার চিৎকারের পরিমাণ আরো বাড়তে লাগলো। চলে যাও, তুমি চলে যাও। সিরাত তার পেছনে ফিরে তাকালো না, একেবারে কোচিং সেন্টারের ভেতরে গিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। খুব বেশি ভয় পেয়েছে সে। অনেকক্ষণ দৌড়ানোর ফলে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বেঞ্চে বসে কয়েক ঢোক পানি শেষ করতে করতে সে হাঁসফাঁস করতে লাগলো। এখন বিপদে পড়ল সে।
সিরাতের এহেন অবস্থা দেখে কোচিং এর হাতগুলো সে কয়েকজন ছেলে মেয়ে এসেছিল, তারাও অবাক হয়ে তাকিয়ে আছে সিরাতের দিকে। সিরাত বরাবরই শান্তশিষ্ট মেয়ে, কিন্তু আজ দেখে মনে হচ্ছে সে এইমাত্র ঘূর্ণিঝড় আয়লার সাথে যুদ্ধ করে এসেছে। সিরাত অচমকা সবাইকে অবাক করে দিয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করলো। সে কলেজে পড়লেও অন্যান্য মেয়েদের মতো ম্যাচিউর নয়। বাবা চাকরির সূত্রে গ্রাম ছেড়ে শহরে এসেছে, বেশি দিন হয়নি। নিজের পরিবার ছাড়া আশেপাশে পৃথিবীর কোনো কিছুই সম্মুখীন হতে হয়নি তাকে, কিন্তু কাল থেকে এমন এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে যে সে কান্না ছাড়া কোনো উপায় পেল না। ক্লাসের কয়েকজন মেয়ে স্যারকে ডেকে আনলেন, তিনিও বেশ অবাক হলো। অতঃপর একটা রিক্সাতে করে সিরাত সুন্দর করে সুবোধ বালিকার মতো বাড়িতে চলে গেল। এইদিকে সিরাতের মা স্যারের কাছ থেকে এই ঘটনা জানার পর মরা কান্না ছুড়ে দিল। হায় হায় আল্লাহ, আমার মায়েটারে জিনে ধরেছে। সিরাত রে, এখন তোরে বিয়ে দেবো কেমনে? তোরে কোন পোলা বিয়ে করব? তোরে আমি বলছিলাম মাথায় সবসময় ওড়না দিবি, দুয়া দুরুস পড়বি, আমার কথা শুনুস নাই। জিন তোরে বশ কইরা বটগাছে নিয়ে সংসার করব রে। সিরাত মুখ পানসে করে মায়ের দিকে তাকিয়ে রইল। মা এমন একটা সিচুয়েশনে তার বিয়ের কথা চিন্তা করছে, মায়ের কাছে তার কোনো দামই নেই। সিরাত কান্না মুখ করে নিজের রুমে চলে গেল। সেদিন সে আর কলেজে গেল না, সারাদিন বাড়িতেই সময় কাটালো। রাত 11টার পর আবার আননোন নাম্বার থেকে কল আসা শুরু করলো তার মোবাইলে। সিরাতের ইচ্ছে হলো এই মোবাইলটাকে প্রশান্ত মহাসাগরের পানিতে 10 বার ডুব মেরে আনতে। আজব তো, গতকাল থেকে এসব কি হচ্ছে আমার সাথে? ওই লোকটা কে? ওই লোকটা একটা সর্বনাশা। তুই একটা মহাপাগল। তুই পাবনা মানসিক হাসপাতালে অলিখিত রোগী। তুই কাকের ডিম। সিরাত দ্বিধাবোধ নিয়ে মোবাইলটা বন্ধ করে রাখলো। আননোন নাম্বার মানেই তার কাছে ভয়, কে না কে কল করেছে। কয়েকদিন কেটে গেল। সিরাত কলেজে যায়, আসে, আগের মতো প্রতিদিনের রুটিনের মতোই চলছে তার জীবন। সেই দিনের পর থেকে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়নি তাকে। ঘটনাগুলো ভুলে যাওয়ার পথে সে আজও সেই কলেজ শেষে গেটের বাহিরে একটা গাছের আড়ালে খানিকটা ছায়া দাঁড়িয়ে আছে। পাশে আছে শিলা। সিরাত চোখ ছোট ছোট করে সূর্যের প্রখরতা মাপার চেষ্টা করছে। হাতে একটা ফাইল, গরমের নাজেহাল অবস্থা একেবারে। শিলা মাথা নিচু করে এক মনে ফোনের স্কুল করেই চলেছে। বাসটা আসবে না কেন? এমন সময় ঘটলো আকস্মিক এক ঘটনা। সিরাতকে কেউ একজন জড়িয়ে ধরে আছে আলতো করে। ধাক্কাটা সামলাতেই সিরাতের একটু বেগ পেতে হলো। হাত পা ঠান্ডা হয়ে ফ্রিজড হলো যেন। ডার্লিং, সেদিন হাগ না করে চলে গেলে কেন? আমি তোমাকে মিস করি জানো। সিরাতের মনে হলো সে স্বপ্ন দেখছে। ভয়ে সে বিড়বিড় করে ভূত তাড়ানোর মন্ত্রটা আওড়াতে লাগলো। নিশ্চিত গাছের উপর থেকে ভূত নেমে এসেছে। সৌমন্তর সো, ভূত তুই চলে যা। থো থো থো। এই কি ভূতটা যাচ্ছে না কেন? সিরাত আরো কয়েকবার মন্ত্রটা পড়ল, একই ফলাফল। মুখে হাত দিয়ে লোকটার পাশ থেকে সরে এসে সিরাত এক নজর তাকালো। ওই দিনের আধা পাগল লোকটাই। সিরাতের মুখের রং পাল্টে গেল, নিঃশ্বাস নিতেও ভুলে গেল যেন। লোকটা হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। ইন্নালিল্লাহ, আল্লাহ গো, আমাকে বাঁচাও। সিরাত হাতের ফাইলগুলো দূরে ছুঁড়ে মেরে কোন দিকে না তাকিয়ে আবার দৌড় দিল। এই লোকটা কে? বারবার এমন অদ্ভুত ভাবে সামনে আসে কেন? আর আসলেও এমন এমন কাণ্ড করে যা সত্যি অকল্পনীয়। সিরাত এখন রিকশায় বসে দাঁতের নখ খুঁটছে। বেশ কয়েকবার পিছনে ফিরে দেখলো কেউ আসছে কিনা। না, কেউই আসছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। কি দরকার ছিল সেদিন ওই রেস্টুরেন্টে যাওয়ার? এখন কেমন লাগছে তোর? কি হবে বল? ওই পাগলটা তোর কলেজ অব্দি চলে গেছে। সিরাত আপন মনে বিড়বিড় করতে লাগলো। তারপর অনুভূতিহীন দৃষ্টিতে আকাশপানে তাকিয়ে রইল। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? এমনিতেই নিজের সমস্যার কুলোয় না, তার উপর জুটলো ওই অর্থপাগল লোকটা। এরপর যদি বাড়িতে চলে আসে। সিরাত এবার শব্দ করে নাক টানতে লাগলো। রিক্সাওয়ালা বার কয়েক পেছন ফিরে তাকিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। কাক ডাকছে। মধ্যাহের সূর্যি মামাও যেন চলমান রিক্সাটার সাথে এগিয়ে চলেছে সামনে। সিরাত বাড়ির সামনে দরজাতে খেয়াল করলো অনেকগুলো অপরিচিত মানুষের জুতো।
ভেতর থেকে হাসাহাসির শব্দ আসছে। তার মানে মা আবার পাত্রপক্ষ এনেছে। সিরাত ভয়ে ভয়ে কলিং বেলের সুইচ বোর্ডে চাপ দিল। এইবার না তার বিয়েটা হয়ে যায়। ধুর, এভাবে কি বাঁচা যায় নাকি? মরার উপর খরার ঘা। হাসি মুখে দরজা খুললেও সিরাতের ভীতু চাহনি দেখে তিনি ধমক দিলেন। বানরের মতো চেহারা করে রেখেছিস কেন? ওরা তো তোর চেহারা দেখে মানা করে দিবে, বলবে তোকে জোর করে বিয়ে দিচ্ছে। সবার সাথে হাসি মুখে কথা বলবি। আয় ভেতরে আয়। তিনি সিরাতের হাত ধরে টেনে ভেতরে ঢুকালেন। তারপর রুমে নিয়ে গিয়ে সুন্দর গোলাপি একটা শাড়ি পরিয়ে দিলেন সিরাতকে। হাতে একটা নাস্তার ট্রে ধরিয়ে দিয়ে বললেন, এইবার যদি তোর বিয়ে না হইছে, আমিও সওদাগরের মাইয়া না। রাতে সিরাত শুনল তার বাবাই ওদের মানা করে দিয়েছে। তিনি এনজিও চাকরি করে ছেলে মেয়েকে দেবে না। সিরাত কথাটা শুনে পায়েলে নেচে দেয়। বেশ হয়েছে, বেশ হয়েছে একদম। ছেলের মা বলে কিনা বিয়ের পর পড়তে দেবে না। কেন? বিয়ে করলে কি স্বামীকে গলার মালার মতো ঝুলিয়ে রাখতে হবে নাকি? পড়লে কি সমস্যা? হুঁ। যাক, অন্তত কিছুদিনের জন্য হলেও বিয়ের কথা উঠবে না বাড়িতে। সিরাত খুশি মনে পড়তে বসলো। জানালা দিয়ে হুড়মুড় বাতাসে টেবিলের সব বই যেন পায়েলে উড়ে যায়। সিরাত বিরক্তি নিয়ে জানালার বাইরে চোখ রাখলো। নিমিষে রাগ যেন বইয়ের পৃষ্ঠার মতোই উড়ে গেল। অকৃত্রিম ছাদের আলোটা বড়ই মুগ্ধকর, সত্যিই মুগ্ধকর। সেদিন ছিল সোমবার। সিরাত যথারীতি কলেজ শেষ করে বাড়িতে ফেরার অপেক্ষায় বাসের জন্য দাঁড়িয়ে আছে। তার মতোই দাঁড়িয়ে আছে আরো অজস্র শিক্ষার্থী। সবার উদ্দেশ্যেই বাড়ি ফেরা। আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। ছাতাও নেই সাথে। আজকাল আবহাওয়াও যেন মানুষের সাথে মস্করা শুরু করেছে। এই রোদ, এই বৃষ্টি, কোনো নিয়ম নীতি মানে না। আর এটা বাংলাদেশ, ঋতু অনুযায়ী চলবে জানি, তা না করে সব মিলেমিশে একাকার করে ফেলেছে। মৃত বাতাস বইছে। সিরাতের বাসটা মিস হয়ে গেছে। বাস এসেছিল ঠিকই, কিন্তু মানুষের হুড়হুড়িতে সে উঠতে পারেনি। এখনো নিজেকে মানিয়ে নিতে পারেনি সে এই শহরের সাথে। পরের বাসটা কখন আসবে জানা নেই তার। তবুও দাঁড়িয়ে আছে সে। একটু পর পর চোরা চোখেও তাকাচ্ছে এইদিক ওইদিক। ওই পাগল লোকটা না আবার উদয় হয়? সিরাতের ভয়টাই সত্যি হলো। অবাকের সাগরে ডুব দিয়ে সে খানিকের জন্য ধ্যান হারিয়ে ফেলল। লোকটা এবার তাকে পালানোর কোনো সুযোগ দিল না। লোকটা তাকে কোথাও টেনে নিয়ে যাচ্ছে। সিরাত শুধু বোকার মতো শূন্য দৃষ্টিতে অনুসরণ করে গেল। চোখ মুখ শুকিয়ে পাঙ্খুর বন্য হয়ে গেছে। এই মুহূর্তে দেখে মনে হবে সে রক্ত শূন্যতার রোগী। লোকটা তাকে কলেজের একটু দূরে কার পার্লার করার জায়গাটাতে এনে দাঁড়ানো শত শত গাড়ির একটিতে বসিয়ে নিজেও বসলো। সিরাত চোখ টিপ টিপ করে লোকটার দিকে তাকিয়ে অচমকা ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে উঠল। বিনীত কণ্ঠে বলল, প্লিজ প্লিজ, আমার কোনো ক্ষতি করবেন না। আমি কিছু করিনি, সত্যি বলছি। লোকটা যেন সিরাতের কথাই বেশ মজা পেল। ঠোঁটের কোণে উকি দিল ছোট্ট হাসি। গলা খানিকটা খাতে নামিয়ে বলল, আমি কি কিছু করেছি রাত? সিরাত বোকাপনে কান্না থামিয়ে তাকিয়ে রইল। আবার চোখের ভাসা ভাসা চিকন রক্তগুলো লাল হয়ে গেছে। সদ্য কয়েক ফোঁটা অশ্রু বিসর্জনের পরেও চোখ টলমল করছে। লোকটা সিরাতের গালে আহত করে হাত রাখলো। দুজনের মাঝে বেশ দূরত্ব। সিরাত এবার এক অদ্ভুত কথা বলল, আপনি আমাকে সবসময় ইয়ের মতো করেন কেন? ইয়ে মানে কি রাত? ইয়ে মানে বউ। লোকটা হাসি দিয়ে বলল। কি করেছি আমি? সিরাত এবার নাক টেনে টেনে বলতে শুরু করলো, আপনি আমার কপালে চুমু দিয়েছেন, জড়িয়ে ধরেছেন, এখন আবার আমার গালে হাত রেখেছেন। এগুলো আপনার বউয়ের সাথে করতে পারেন না? আমার সাথে কেন এমন করছেন? আমার মা বাবা জানলে আমাকে মেরে ফেলবে, আর পড়তে দেবে না। লোকটা এবার শব্দ করে হেসে দিল। হাসির ঝংকারটা সিরাত বেশ মনোযোগ দিয়ে শুনল। লোকটাকে এখন আর বিপজ্জনক মনে হচ্ছে না। আচ্ছা, আপনি কি পাগল? ঠিক ধরেছ, আমি বেশ কয়েক মাস পাগলা গারোতেই ছিলাম। সিরাতের মাথায় এবার ভন ভন করে ঘুরতে শুরু করলো। ইচ্ছে করলো লোকটাকে সে নিজেই নিজ খরচে পাবনা পাঠিয়ে দেয়। ওনার আরো দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। সিরাতের মাথায় এবার ভন ভন করতে শুরু করলো। ইচ্ছে করলো লোকটাকে সে নিজের খরচে পাবনা পাঠিয়ে দেয়। ওনার আরো দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। তার মানে আপনি সত্যিই পাগল?
আমি অনেক আগেই রিকভার করেছি রাত। নাও আই এম টোটালি ফাইন। না না, আপনি এখনো পাগল। যেমন তেমন পাগল না, একটা বদ্ধ পাগল। সিরাত এবার একটু নিজেকে গুটিয়ে নিল। এই লোকটা তো আসলেই পাগল। গলা শক্ত করে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু সমস্যা হলো, গলা শক্ত হয়ে গিয়েছে। তার কণ্ঠ আরো নরম শোনায়। আপনি আমার সাথে এমন করেন কেন? লোকটা এবার নিজের মাথার ঝগড়া চুলগুলোকে হাত দিয়ে এলোমেলো করে মাথার নিচু করে লজ্জা নিবারণের চেষ্টা করলো। ঠোঁট বাঁ দিকে প্রসারিত করে বলল, তোমাকে লজ্জা পেতে দেখলে, ভরকাতে দেখলে আমার ভীষণ ভালো লাগে। আপনি আমার পিছু কেন নিয়েছেন? আপনি আর আমার সাথে কোনো অশুভ আচরণ করবেন না, বুঝেছেন? সিরাত মুখে রক্তিম আফা নিয়ে দেখলো। লোকটা তার কথা শুনে আবারও হাসছে। আজব তো, সে কি হাসার মতো কোনো কথা বলেছে? তার কণ্ঠস্বর কি কঠিন শোনায়নি? সিরাত গলা খাকারে দিয়ে ঢুক গিলল একটা। তার লজ্জা লাগছে। লোকটা এমন কেন? মিস আঞ্জুমান সিরাত, তুমি কি জানো আমি গত 1 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজছি। আমি একজন এনএসআই অফিসার। সময় সুযোগের অভাবে তোমাকে আমি হারিয়ে ফেলেছিলাম সেদিন, কিন্তু অ্যাট লাস্ট তোমার খোঁজ পাই গত 2 মাস আগে। সেই থেকে শুরু। লোকটা বিরতিহীনভাবে আরো বলতে লাগলো, হুটহাট লজ্জা পাওয়া মেয়েটাকে আমার ভীষণ ভালো লেগে গেল একদিন। সে নিজেতেই সীমাবদ্ধ জানি, কিন্তু আমার একদিন ইচ্ছে জাগলো, ইস যদি তার পৃথিবীতে আমিও থাকতে পারতাম। আমি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম তুমি আমার কাছে অনেক স্পেশাল একজন, খুবই স্পেশাল। আমার জীবনে তোমার উপস্থিতি খুবই জরুরি। আমি তোমাকেই চাই। তুমি আমার আশেপাশে থাকলে আমার কি যে হয়ে যায় রাত, আমি জাস্ট বোঝাতে পারবো না। একটু ছোটখাটো চিৎকার দিল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ছি, আপনার লজ্জা করছে না? আপনি একটা মেয়েকে এসব বলছেন? এসব কথা শুনে আমার নিজেরই তো কেমন কেমন লাগছে। আপনি আমার সামনে আর আসবেন না, কখনোই আসবেন না। সিরাত ডোর খুলে বেরিয়ে এলো। কি অসভ্য লোক রে বাবা! অসভ্যের মতন তার সাথে পেরিয়ে এসেছে। লোকটা আবার পেছন পেছন আসছে কিনা দেখার জন্য। সিরাত পেছনে ফিরে তাকালো। লোকটার মুখে হাসি নিয়েই তাকিয়ে আছে। তাড়াতাড়ি গাল ফিরিয়ে সামনে তাকাতেই পেছন থেকে একটা আওয়াজ আসলো। তুমি 1000বার বললেও তোমাকে ছাড়ছি না রাত। তুমি যেখানে আমিও সেখানে। আমার নামটা মনে রেখো, সাবির, সাবির মোস্তফা। সিরাত বিড়বিড় করলো, সাবির না কাবির? অসভ্য পাগল অফিসার। সিরাত বাড়ি আসতেই মাকে ব্যাগ গুছাতে দেখে জিজ্ঞেস করলো, মা কোথায় যাচ্ছ? আমরা কি আজ কোথাও যাচ্ছি? সিরাতের কথায় তার মা বেশ রেগে গেল। কোথাও যাচ্ছিস মানে? তোর ছোট খালা তানিশার আকত তুই জানিস না? আমার হয়েছে যত জ্বালা। কি পড়ালেখা করিস রে তুই? সামান্য এই কথাটা মনে রাখতে পারলি না? সিরাত ভাবুক কণ্ঠে বলল, আমাদের তো কাল যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু তোকে তো সকালেই বললাম আজই যাব আমরা। কাল থেকে হরতাল চলবে, গাড়ি ট্রেন সব বন্ধ। তখন গিয়ে লাভ কি? সিরাত বিরস মুখে নিজের রুমে ব্যাগ গুছাতে চলে গেল। 1000বার ভেবেও কুল করতে পারল না যে তার মা আসলেই সকালে যাওয়ার কথা বলেছিল কিনা। আবার মনে মনে খুশিও হলো গ্রামের বাড়িতে যাবে বলে। ওই পাগল লোকের কথা কয়েকদিনের জন্য অন্তত ভোলা যাবে। তানিশা আন্টির সাথেও বেশ মজা করা যাবে। খুশিতে সিরাতের বাকবাকম অবস্থা। প্রথম ট্রেন, বাস, তারপর ফেরিতে করে নদী পার করে অবশেষে সিরাত তার পরিবার পৌঁছলো তাদের মামা বাড়ি। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে সবার নাজেহাল অবস্থা। গভীর রাত, সবাই প্রায় ঘুমিয়ে গেছে। শুধুমাত্র বড় মামি আর মেছো মামি সিরাতরা আসবে বলে জেগেছিল। ফ্রেশ হয়ে কোনো রকম কম কথাই খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেল। এর মাঝে হুট করে সিরাতের বাটম ফোনে কল আসায় তার মা আর বাবা দুজনেই ফ্রু কুসকিয়ে তাকালো। সিরাতের বাবা গম্ভীর গলায় বললেন, এত রাতে তোমাকে কে কল করেছে? সিরাত ভয়ে এতটুকু হয়ে গেল। এই আননোন নাম্বারের চক্করে তার বাবা পর্যন্ত তাকে সন্দেহ করছে। আমতা আমতা করে বলল, শিলা বাবা, আমি পৌঁছেছি কিনা তাই জিজ্ঞেস করতে কল দিয়েছে হয়তো। ও কিভাবে জানলো যে তুমি আজ এখানে আসবে? সিরাতের গলা বেয়ে টুপটাপ ঘাম ঝরছে। মিথ্যে কথা বলার সময় তার গলা কাঁপে। আমি শিলাকে আজ কলেজে বলেছিলাম বাবা, ও আমার খুব ভালো বান্ধবী, অনেক খেয়াল রাখে। সিরাতের মা
তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে, দেখে মনে হবে কোনো কিছুর সীমাকরণ মেলাতে চিন্তায় তিনি মগ্ন। সিরাতের বাবা এবার বললেন, তোমার মোবাইল দাও দেখি। অমনি সিরাতের মুখ শুকিয়ে গেল, ভয়ে তার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এখন যদি বাবা ওই নাম্বারটা শিলার নয় তা বুঝতে পারে তো কি হবে? মোবাইলে তো স্পষ্ট নাম্বারটা আনসেভড করা। মিথ্যে বলার কারণ জানতে চাইলেই বা কি বলবো? এর আগে অনেকবার বাবার ফোন চেক করেছে, কিন্তু তখন এত ভয় লাগেনি। এই আননোন নাম্বারের চক্করে বাবা মায়ের কাছে কি ছোট হব? সিরাতকে ভীতু চোখে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার বাবা আবারও ধমকালেন। তোমাকে কি বলছি শুনতে পাচ্ছ না? মোবাইল দাও, আমি দেখি কার কল। তুমি কি আমাকে সন্দেহ করছো বাবা? বাবা চোখ এবার আরো কঠোর হলো। তোমাকে বিশ্বাসের ফল যাচাই করছি। সিরাত এবার কি বলবে খুঁজে পেল না। মোবাইলটাকে মুঠ করে শক্ত হাতে ঠাই দাঁড়িয়ে রইল, মনে মনে প্রার্থনা করলো, আল্লাহ এইবারের মতো বাঁচিয়ে দাও। এমন সময় সিরাতের ছোট খালা তানিশা রুম থেকে বেরিয়ে এলো। সিরাতকে দুই হাতে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, তোরা চলে এসেছিস? খেয়েছিস কিছু? চল আমার সাথে ঘুমাবি তুই। সিরাতের বড় মামিও তানিশার সাথে তাল মেলালো। হ্যাঁ নিয়ে যাও তো। দেখ দুজন মিলে মেয়েটার সাথে কি শুরু করে দিয়েছে। কে না কে কল করেছে, ও তো বললো ওর বান্ধবীর কল। এত পুলিশি জেরার কি আছে? তানিশা যাও, সিরাতকে নিয়ে ঘরে যাও। বড় মামির কথায় সিরাতের মা বাবা আর কোনো কথা বলার সুযোগ পেল না। তানিশা সিরাতের ব্যাগ উঠিয়ে সিরাতকে নিয়ে নিজের রুমে চলে এলো। সিরাত মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললো, বাঁচে গেল। তানিশা হলো সিরাতের ছোট খালা। সিরাত তাকে আন্টি বলেই ডাকে। তাদের বয়সের পার্থক্য মাত্র 4 বছর। সিরাতের মা ভাই বোনদের মধ্যে সবাই বড়। তার বিয়ের 2 বছর আগে তানিশার জন্ম হয়। সিরাতের সাথে তার গলায় গলায় ভাব। সে সিরাতকে কত কিছুই পোছাক না কেন, সিরাত সিরাতি, একেবারে ঘুর কোনো, খুবই অল্পভাষী। ক্লাসে কোনো পড়া না বুঝলেও তার ক্ষমতা নেই টিচারকে আরেকবার বলতে যে স্যার আমি বিষয়টা বুঝিনি। কিন্তু তানিশা একেবারেই উল্টো, সিরাতের বিপরীতমুখী। তবুও তাদের গলায় গলায় ভাব। রুমে আসতেই সিরাত আবার কেঁদে দিল। শুকনো মুখে কাঁদতে কাঁদতে বলল, তানিশা আন্টি, আমাকে না একটা লোক কি করেছে জানো? আমি নিশ্চিত ওই পাগল লোকটাই আমাকে কল করে। সিরাত একে একে সব ঘটনা তানিশাকে খুলে বলল। তানিশা বিস্ময়ে থ হয়ে যাবার মতো অবস্থা। এটা আবার কেমন ছেলে? আসলেই পাগল নাকি? সে বোঝানোর ভঙ্গিতে সিরাতকে বলল, তুই চিন্তা করিস না, তোর মোবাইলটা আপাতত কয়েকদিনের জন্য আমার কাছে রাখ, টেনশন মুক্ত থাক, আমার আগ্দ অনুষ্ঠান এনজয় কর। তানিশার এক কথায় সিরাত নিজের মোবাইল দিয়ে দিল। এই মোবাইলটাকে আর সহ্য হচ্ছে না। তানিশা মোবাইলটাকে ডয়ারে রাখতে যাবে, তার আগেই কল আসা শুরু হলো। কয়েকবার কল কেটে দিলেও আবার শুরু। তানিশার মেজাজ খারাপ হয়ে গেল। কল রিসিভ করে এক লম্বায় বলতে লাগলো, খাবার চিনস তুই? এত রাইতে মাইয়া মানুষের মোবাইলে কল করস? তুই তো বেড়া লুচ্চা, বেহায়া, বেশরম। সামনে থাকলে জুতা দিয়া মালা গলা দিতাম তোর, তো 14 গোষ্ঠী বাদামি মা। ও পাশের লোকটা কি বললো শোনা গেল না। খানিকক্ষণ পর তানিশা চেতে গিয়ে আরো বড় বড় করে বলল, কি কইলি তুই? আমারে ভয় দেখাস? সিরাত তোর কি লাগে? সিরাতরে দিয়া কি করবি? আমার ভাষা খারাপ? তোর সাহস থাকলে গঞ্জের সদাগর বাড়িতে আয়। সিরাত এতক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে তানিশার বকবকানিগুলো শুনছিল। শেষের দিকে তার মামা বাড়ির ঠিকানা বলে দেবার কপাল চাপড়ালো। মোবাইলটা তানিশার কাছ থেকে প্রায় ছিনিয়েই নিয়ে কলটা কেটে দিল। তারপর ভয়ে ভয়ে কণ্ঠে বলল, আন্টি এটা কি করলে তুমি? ঠিকানা দিয়ে দিলে কেন? এখন যদি এখানেও চলে আসে কি করব তখন? আসলে আসবে, আসার জন্যই তো এত কিছু বললাম। আমি দেখতে চাই লোকটা আসলে কে। তানিশা স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আন্টি তুমি জেনে বুঝে এটা করতে পারলে? এটা যদি ওই লোকটা হয় তাহলে আমার কপালে শনি আছে। আর ধুর, এত ভয় পাচ্ছিস কেন? তুই কোনো কারণ ছাড়াই ভয় পাস সব সময়। এখানে আসা তো সহজ নাকি? চল ঘুমো, যা হবে দেখা যাবে, আমি আছি না। সিরাত মুখ কাচুমাচু করে একপাশে শুয়ে পড়ল, মনে সংশয়ের দানা বিচ্ছে। কি হবে সামনে? ওই লোকটা যাতে আর ওর সামনে না আসে আল্লাহ। মামা বাড়িতে সিরাতের সময় বেশ ভালোই কাটছে। সকল মামাতো ভাই বোনদের সাথে মজা আড্ডায় বেশ ভালোভাবে মেতে আছে সে।
প্রতি বিকেলে গ্রামে ঘুরতে বের হওয়া, সকলের সাথে বসে নাস্তা করা, রাতে না ঘুমিয়ে সবাই একসাথে গল্প করে রাত পার করে দেওয়া, ডিভিডি প্লেয়ারে গান বাজিয়ে নাচা, খুব সুন্দর সময়গুলো যেন চোখের পলকেই চলে গেল। এর মধ্যেই একদিন শুভক্ষণে তানিশার আকত হয়ে গেল। তানিশাকে এখনই উঠিয়ে নেওয়া হয়নি। তার বর আফরোডে একটা কোম্পানিতে কর্মরত, 1 মাসের ছুটিতে এসেছিল মাত্র। পরে 6 মাসের ছুটি নিয়ে আসলে বড় করে অনুষ্ঠান করে তানিশাকে শ্বশুর বাড়িতে তুলে দেওয়া হবে। সিরাতের মা, ভাই, বোনদের সবার বড় হয় তার কাজের অন্ত নেই যেন। এই কারণে আকদ অনুষ্ঠান শেষ হবার পরই তাদের বেশ কয়েকদিন এখানেই থাকতে হবে। এই নিয়ে সিরাত আর তার ভাই ইফতির খুশির সীমা নেই। ইফতি এখানে এসে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। শহরে থাকলে সারাদিন চুপচাপ বসে থাকে, খেলার মতো কেউ নেই। বিকেলবেলা সবার নাস্তার পর্ব চলছে। বাড়িতে এখনো বেশ কয়েকজন মেহমান রয়ে গেছে। সিরাতের বাবা গেছে তাদের দাদু বাড়িতে। মা সারাদিন ব্যস্ত থাকে, শুধু খাওয়ার সময় যা একটু সিরাত আর ইফতিকে নজরে রাখেন। নাস্তা শেষে সিরাত আর তানিশা বের হলো বাড়ির সামনে উঠানে হাঁটতে। তানিশাকে দেখে মনেই হবে না সে একজন কোণে। বাকিদের মতোই হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে, মুখে লজ্জার কোনো আফা নেই। ওরা কথা বলতে বলতে অনেক দূর হেঁটে চলে এলো। ইফতি সিরাতের এক আঙুল ধরে লাফাতে লাফাতে হাঁটছে। গুধুলির আলোমাখা আকাশপটে বড়ই স্নিগ্ধ দেখাচ্ছিল। পাখিরা ধীরে ধীরে নিড়ে ফিরছে। ওরা একটা পেয়ারা বাগানে এসে পা থামালো। বড় বড় ডাসা পেয়ারা ধরেছে। ইফতি বায়না করেছে সে পেয়ারা খাবে। তানিশা আশেপাশে তাকালো, বাড়িঘর চোখে পড়ছে না, কোনো মানুষজনও নেই। সিরাতকে উদ্দেশ্য করে বলল, তুই দাঁড়া এখানে, আমি ইফতিকে নিয়ে পেয়ারা পাড়তে যাচ্ছি, বাস পাই নাকি একটা দেখি। সিরাত আশেপাশে তাকিয়ে ভয়াতুর কণ্ঠে বলল, আমি একা দাঁড়িয়ে কি করব? আরে কেউ আসছে নাকি? ভাড়া দিবি গাধি? কেউ আসলে আমাদেরকে বলবি। আয় ইফতি চল। তানিশার ইফতি চলে গেল পেয়ারা বাগানের ভেতরে। আর এদিকে সিরাত অস্থির পায়ে এইদিক ওইদিক হাঁটছে। আবার উকি দিয়ে দেখতে লাগলো কেউ আসছে কিনা। বেশ অনেকক্ষণ হয়ে গেল তানিশা আসছে না। সিরাতের এবার ভয় করছে। ইতি উতি করে তাকিয়ে তানিশাকে বেশ কয়েকবার ডাকলো। তার আওয়াজ সামনে নারিকেল গাছটা পর্যন্ত পৌঁছেছে কিনা সন্দেহ। এবার ঘটল এক অদ্ভুত ঘটনা। কেউ সিরাতকে পিছন থেকে ঝাপটে ধরল। সিরাত চিৎকার দেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলল। কান্না মুখ করে বলল, আমি চোর না, আমি চুরি করিনি, সত্যিই আমি কিছু করিনি। আগন্তুকটাকে ছেড়ে দিয়ে বলল, তুমি তো সবচেয়ে বড় চোর, হৃদয় হরণকারিনী। সিরাত এক ঝটকায় পেছন ফিরে তাকালো। একটা চিৎকার দিতে চাইলো, কিন্তু তার আগেই সাবির অর্থাৎ ওই আগন্তুক তার মুখ চেপে ধরলো। সামনে থেকে ভেসে এলো এক আওয়াজ, এই ছেলে, তোমার সাহস তো কম না, তুমি ওকে জড়িয়ে ধরলে কেন? সাবিরের চোখ মুখ কঠোর দেখালো খুব। ঠোঁট বাঁ দিকে চেপে হাসলো সে। সাহসের কি দেখেছেন আপু? বলেই সে সিরাতকে কাছে টেনে আরো একবার জড়িয়ে ধরলো। সিরাতের মাথা আবার ভনভন করতে শুরু করলো। এই মুহূর্তে ওর যে কোনো পাল্টা প্রতিক্রিয়া করা উচিত। তা যেন ফুলেই গেল। ইফতি 2 হাতে 2টো পেয়ারা নিয়ে হা করে তার দিকে তাকিয়ে আছে। তানিশা আন্টির চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে বেশ অবাক হয়েছে। সিরাতকে জড়িয়ে ধরা অবস্থাতেই সাব্বির বলল, আপু আর কিছু করতে হবে? ভাইয়াকে তাকিয়ে থাকতে দেখে সিরাতের এবার টনক নড়ল। সাবিরের হাত কাঁধ থেকে সরাতে চাইল সে। তুতলাতে তুতলাতে বলল, তানিশা আন্টি, এই লোকটাই সেই পাগল। এই লোকটা খুব বাজে। সাবিরের গলায় অভিমানের সুর। জান, তুমি আমাকে এভাবে বলতে পারলে? তোমাকে না আমি ভালোবাসি, এভাবে বলতে হয় না। আর এই যে আপনি, আমার সাহস কতটুকু সেটা আপনি ভাবতেও পারবেন না। শুধুমাত্র সিরাতের জন্য আমি সহ্য করছি, এখনো চেনেননি আমাকে। সাবির কথাগুলো বেশ গভীর শোনালো। তানিশা সাবিরকে আলাগুলা স্ক্যান করলো একবার। বেশ বলিষ্ঠ শরীর, বাম হাতের কালো রোলেক্স ঘড়ি আর পায়ের চকচকে শো দেখে আন্দাজ করলো ছেলেটা বেশ অভিজাত পরিবারের। কথা বলার ধরনও দারুণ। মনে মনে হাসলো তানিশা। বিড়বিড় করলো সে, পেয়ে যাচ্ছে বটে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে গলা খাকারি দিয়ে বলল, তুমি আমার সামনে আমার ভাগ্নিকে জড়িয়ে ধরে তোমার সাহস দেখাচ্ছ? তুমি তো বেশ খারাপ। সাবির বলতে দিল না। ও, আপনি তাহলে সিরাতের খালা? সরি শাশুড়ি মা, আসলে বুঝতে পারিনি, মাফ করবেন। তখন আপু ডাকলাম।
এবার থেকে খালা শাশুড়ি বলেই ডাকবো। তানিশা পিকআপ বনে সিরাতের দিকে তাকালো। সিরাতকে দেখে মনে হবে সে যে কোনো মুহূর্তে কেঁদে দিতে পারে। ইফতি যদি বাড়িতে গিয়ে মাকে বলে দেয় তাহলে তো সব শেষ। এক ধাক্কায় সাবিরকে দূরে সরিয়ে দিল সে। বোকা বোকা কণ্ঠে বলতে লাগলো, আপনি এখানেও চলে এসেছেন? আপনাকে না বলেছিলাম আমার সামনে আসবেন না? আপনি এক্ষুনি চলে যান প্লিজ। বাড়ির কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর দোহাই আপনাকে, আপনি আমার সাথে যা করেছেন, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এসব একদমই সহ্য করতে পারতো না। আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখলে মেয়েরা এমনিতেই গলায় ঝুলতে চায়, আর তুমি আমাকে দেখলে শুধু চলে যান, পালাই পালাই করো। সিরাত এবার হাত জোর করে বলল, আপনি চলে যান দয়া করে। সাবির একটা দীর্ঘশ্বাস ফেলল, চোখে মুখে স্পষ্ট রাগ, তবুও হাসি নিয়ে বলল, আমি এমনিতেও চলে যেতাম রাত, তোমাকে একবার দেখতেই এত দূর আসা। ঠিক আছে, চলে যাচ্ছি। সাবির পেয়ারা বাগানের সামনে ছোট্ট গেটটা পেরিয়ে হেঁটে চলে গেল। পথের বাঁকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সিরাত তানিশা সবার চোখ সাবিরের দিকে স্থির। চারিদিকে আধার নেমে আসছে। কোনো এক অচেনা পাখি ভুতুরে কণ্ঠে ডাকছে। তানিশার গলায় হতাশার সুর। এভাবে না বললেও পারতি সিরাত, ছেলেটাকে আমার খারাপ মনে হয়নি, যা একটু পাগলাটে স্বভাব, তাও তোর জন্য। সিরাত আরো হতাশাভাবে উত্তর দিল, তুমি আমাকে কি করতে বলো আন্টি? কেউ যদি দেখে ফেলতো? তোমার বোনকে তো চেনোই, 2 দিন পর পর সম্বন্ধ আনছে, তার উপর এই লোকটা। এসব কি কখনো সম্ভব? তুমিই বলো। আমি এসবে জড়াতে চাই না। আমার কোনো ব্যক্তিত্ব নেই, ঠিকঠাক কথাটাই বলতে পারি না। সবচেয়ে বড় কথা, আমি নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছি আন্টি। আমার এসব ভালো লাগছে না। কত বয়স আমার? মা কেন আমার বিয়ে দিতে চাইছে? আমার স্থানে যদি কোনো ছেলে থাকতো তখন কি তাকে বিয়ে নিয়ে এত কথা শুনতে হতো? আমাকে কেন সব সময় বোকা হতে হবে? সব সময় বাবা মার ভয়ে তটস্থ থাকতে হবে? আমি কেন প্রতিবাদ করতে পারি না? আল্লাহ কেন আমাকে এত ভীতু বানিয়েছে? সিরাতের অসহায় কণ্ঠে গুমড়ে কেঁদে দিল। নিজের প্রতি ব্যর্থতা সে নিরাশ। তানিশা তাকে সামলালো। ছি, এসব বলতে হয় না, পাপ হয়। প্রত্যেকটা মানুষই সেরা, নিজস্ব স্বকীয়তায় প্রত্যেক মানুষেরা। আমাদের শুকরিয়া আদায় করা উচিত। তোর জীবনও একদিন ভীষণ সুন্দর হবে সিরাত, একটু ধৈর্য ধর, চল বাড়ি ফিরে যাই। তানিশা ইফতির দিকে তাকালো। বেচারা বোনের দিকে তাকিয়ে আছে। তানিশাকে সে ভীষণ ভয় পায়, কোনো কারণ ছাড়াই তাকে ভয় পায়। তানিশাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখে দৌড়ে বোনের আড়ালে চলে গেল সে। তানিশা কঠোর গলায় বলল, কিছু দেখেছিস তুই? ওই ছেলেটা আপুকে জড়িয়ে ধরেছিল কেন? আমি আম্মুকে বলে দেব। তানিশা এবার ভয় দেখিয়ে বলল, কি বললি তুই? বলে দিবি? ঠিক আছে, তোকে আমি রাত 3টায় তেঁতুল গাছের তলায় রেখে আসবো। একটা রাক্ষসী বুড়ি তোকে চিবিয়ে চিবিয়ে খাবে, রেখে আসবো। এবার বল, কিছু দেখেছিস? ইফতি এবার জোরে জোরে ডানে বামে মাথা নাড়ালো, যার অর্থ সে কিছুই দেখেনি। খানিকটা আধারের ফিরে সিরাতকেও ধীরে ধীরে বাড়িতে ফিরে গেল। বাড়িতেও সবকিছুই স্বাভাবিক, কেউই তাদের খোঁজেনি। শুধু তানিশাকে ওর ভাবি খুঁজছিল কিছু একটা বলার ব্যাপারে। কেটে গেল আরো কয়েকটা দিন। সিরাতের এবার শহরে ফেরার পালা এলো। বাবার অফিস, ভাইয়ের স্কুল, সিরাতের কলেজ, সবকিছু মিলিয়ে আর থাকা চাপে না। সিরাত খুশি মনে ব্যাগ প্যাক করছে, কারণ তানিশাও যাবে তাদের সাথে। সিরাতের মা নিজেই বলেছে কয়েকদিন থেকে আসতে সিরাত বাড়িতে মনমরা হয়ে থাকে। দুইজন কয়েকদিন একসাথে থাকলো, ঘুরলে ফিরলে মন্দ হবে না। তানিশা যাওয়ার ইচ্ছে হলো, কারণ ওই ছেলেকে নিয়ে তার কৌতূহল কাটছে না। কিছু একটা ব্যাপার তো আছেই ওই ছেলের মধ্যে। সেদিন তানিশাও সিরাতের সাথে শহরে চলে আসে। শুরু হয়ে গেল আবার আগের ব্যস্তময় জীবন। তার ফাঁকে ফাঁকে তানিশার আগমন নিয়ে হালকা ঘোরাঘুরি, আবার তানিশার আর সিরাতের মাঝে ওই ছেলে নিয়ে বিশদ গোপন আলোচনাও চলে। সিরাত শুধু শুনে আর তানিশা কৌতূহল নিয়ে একটার পর একটা কথা বলেই যায়। আচ্ছা, ওই ছেলে কে? কেন এমন করে? ওই ছেলে কি সত্যি পাগল? কই, দেখে তো মনে হয় না। ছেলেটা আগে কোথাও দেখেছিল তোকে? বাপরে বাপ, এক নজর দেখতে একেবারে গ্রামে চলে গিয়েছিল। কেমন ভালোবাসি তোকে, বুঝছিস কিছু? আর আমাকে দেখ, জামাই পাইছি একটা, সারাদিন কোনো খোঁজ খবর নাই। আমি কল করলেই তার কথা বেরোবে। ওই ছেলেটা তোর কত কেয়ার করে, তাই না? তখন সিরাত শুধু মুখ গোমরা করে বলে, আন্টি আমি এত কিছু জানি না। ওনাকে দেখলেই আমার খুব ভয় করে, ইচ্ছা হয় দৌড়ে কোথাও পালিয়ে যাই। উনি যদি
কোনো অপরিচিত লোক হতো এত ভয় পেতাম না। সিরাত আরো মুখ গুমরা করে বলে, তানিশা আন্টি প্লিজ অন্য কিছু বলো। ওই সাবিরের কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। তুমি শুধু বারবার ওনার কথা বলো কেন? তানিশা পেট ফাটা হাসি নিয়ে বলে, আরে গাধি, তুই আসলেই একটা নিরামিষ। তোর এখন ব্লাশিং করার কথা, আর তুই বলছিস তানিশা আন্টি। এসব বলে না, তোর দ্বারা না কিচ্ছু হতো না। আমি থাকলে এতক্ষণে আরো কত কিছু যে হয়ে যেত। তুই তো এখনো চলে যান, কথা বলবেন না, এগুলোতেই পড়ে আছিস। সিরাত অনেকক্ষণ ভেবেও তানিশার কথার অর্থ কুল করতে পারল না। এতক্ষণে কি হয়ে যেত আন্টি? তানিশা শুধু বিরস ভঙ্গিতে তাকালো। তোর মাথা আর আমার মুন্ডু হতো। তোকে এ টু জেড সব বলা লাগে, আর যা তো কিছু বলতাম না আর। আরে ভাই, প্রেম হতো, প্রেম, বুঝিস নাই? এরই মাঝে সিরাতের জন্য আরো একটা সম্বন্ধ আসে। এটাও তার বাবা রিজেক্ট করে দেয়। সিরাতের মার তখন নাজেহাল অবস্থা। রান্নাঘরের মেঝেতে পা ছড়িয়ে মরা কান্না ঝুড়ে দেন তিনি। স্বামীকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকেন, মইরা জামুগা, সব মাইয়া গো বিয়া হইয়া যাইতাছে গা, আর আমার মাইয়াটা এখনো ঘরে বইসা আঙ্গুল চুষতাছে। বলি, নিজের কোনো রাজার বংশধর ভাবো তুমি? নিজের মায়ারে কোন হানে কোন রাজপুত্রের লহে বিয়া দাও, আমিও দেখবো। ওর জন্য কি রাজপুত্র বইয়া থাকছে? 2 দিন পর যখন মাইয়ার চোখ বাহিরে বের হইয়া যাইব, তখন বুঝবা। সময় থাকতে বিয়া দাও। একদিকে সিরাতের মা কাঁদে, অন্যদিকে সিরাত বালিশে মুখ গুজে কাঁদে, কারণ মায়ের কথার উপর কিছু বলার ক্ষমতা তার নেই। মা কেন এমন করে? সে কি কখনো তাদের কথার বাইরে গিয়েছে? তবু কেন মায়ের মুখে এমন খারাপ কথা শুনতে হয়? কই, শিলার মা তো ওর সাথে এমন ব্যবহার করে না। মায়ের কথা মতো চলেও সব কথা শুনে ওইসব কথা শুনতে কোন মেয়ের ভালো লাগবে? তানিশা সিরাতকে সান্ত্বনা দেয়। সিরাত, তুই আপার কথা কিছু মনে করিস না। আপা গোপনে কিন্তু তোর সুনামও করে। রাগের সময় মাথা ঠিক থাকে না, আমরা সবাই জানি। তুই খুব ভালো মেয়ে। তোর মতো মেয়ে এই যুগে 10 বার খুঁজলেও পাওয়া যাবে না। তুই সুন্দরী বলেই না আপার চিন্তা হয়, সবসময় চোখে চোখে রাখে। আজকালকার মেয়েরা ছেলেদের চেয়ে বেশি খারাপ। ভুলিয়ে ভালিয়ে তোকে কোথায় নিয়ে যাবে টেরও পাবে না। জানিস তো যুগ কত খারাপ। আর কাঁদিস না রে। সিরাত তবুও কাঁদে। তার দুঃখের যেন শেষ নেই। প্রতিটি ছোট ছোট বিষয় নিয়ে সে কাঁদে। কোথায় যেন শুনেছিলাম রূপবতী মেয়েরা ভীষণ বোকা হয়। আরো কয়েকদিন পরের কথা, কলেজে বাস মিস হয়ে যাবায় সিরাত আর অপেক্ষা করলো না। একটা পাবলিক বাসে উঠে একেবারে জানালার সিটের সাথে মিশে গেল। খুব কমই এই ধরনের বাসে যাতায়াত করার সুযোগ হয়েছে। এই প্রথমবার একা একা উঠল। শিলাও আজ কলেজে আসেনি। তাড়াতাড়ি বাসায় ফেরার তাড়া হলো। আজ এক আত্মীয়র বাড়িতে দাওয়াত আছে। সবাই নিশ্চয়ই এখন রেডি হয়ে ওর আসার অপেক্ষায় বসে আছে। ওর জন্য হয়তো তানিশা আন্টিও রেডি না হয়ে বসে আছে। সিরাত ভয়ে ভয়ে চোখে বাসের আড়াগোড়া পর্যবেক্ষণ করলো। এই সময় যাত্রী থাকে না বেশি। সিরাত একবার পাশের খালি সিটটার দিকে অসহায় চোখে তাকালো। খুব করে চাইতে লাগলো কোনো মেয়ে যাতে এই সিটে বসে, কোনো ছেলের পাশে যাতে ওকে বসতে না হয়। সিরাত দোয়া কবুল হলো না। অল্পক্ষণের মধ্যেই এক লোক বসলো সিরাতের পাশের সিটে। সিরাতের দৃষ্টি তখন জানালার বাহিরে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে ভীতু চাহনিতে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে একটা বড়সড় ধাক্কা খেলো। লোকটা ভাবলেশহীন ভাবে রুমাল নিয়ে মুখ মুছছিল। সিরাত হাত দিয়ে মুখ ঢেকে এক ঝটকায় আবার বাইরে চোখ রাখলো। মাথার ওড়নাটা আরো সামনে এনে ওড়নার এক অংশ কামড়ে ধরলো। লোকটার গা থেকে এক তীব্র স্মেল সিরাতের গা পেয়ে ঝরঝর করে ঘাম ছুটতে লাগলো। আল্লাহ প্লিজ সাবির যাতে আমাকে না দেখে। সিরাতকে এমন অবস্থায় দেখে সাবির ঠোঁট টিপে হাসলো। তারপর এক ঝটকায় সিরাত তার দিকে ঘুরিয়ে মুখটা ওড়নার আড়াল থেকে দৃশ্যমান করলো। সিরাতের চোখে মুখে বিস্ময় নিয়ে থমেরে তাকিয়ে আছে। চোখে মুখে অবিশ্বাস। চোখের কোণা দিয়ে বাসের আশেপাশে তাকালো। একটা মহিলা তার দিকে তাকিয়ে আছে। সিরাত আশেপাশে এবার লজ্জারা এসে ঘিরে ধরলো। মুখে রক্তিম আফা নিয়ে ভাবতে লাগলো, এত কিছু করেও কিভাবে বুঝলো? সাবির হয়তো তার অবস্থা বুঝতে পারলো। ফিসকাল গলায় বলল, তোমার কি মনে হয় রাত আমাদের কোইন্সিডেন্সলি দেখা হয়েছে? মোটেও না। তোমার অবস্থা দেখে আমার খুব মায়া হলো, তাই তোমার পাশে এসে বসলাম। তুমি এত কিপটে কেন বলো তো? সিরাত অবাক হয়ে বলল, মানে? এই যে টাকা খরচ হবে বলে তুমি এই সিটটাও বুক করতে পারোনি। কত আর খরচ হতো? 10 টাকা 20 টাকা এনিথিং।
কত সাহস দেখেছো তোমার? একা একা বাচ্চা একটা মেয়ে হুট করে পাবলিক বাসে উঠলে। সিরাত এবার সত্যি সত্যি লজ্জা পেল। সিটার বাসের দেওয়ালের সাথে একেবারে সিটিয়ে গেল সে। আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই, চলে যান। তুমি কি ভেবেছো আমি কোথাও যাচ্ছি? আমি শুধু তোমাকে গাইড দিতে এখানে এলাম। আমার গাড়িতে ড্রাইভার ড্রাইভ করছে তোমার পাশ বরাবর, দেখো। সিরাত সন্দেহান দৃষ্টিতে জানালার বাইরে তাকালো। একটা লাল রঙের গাড়ি তাদের সাথে সাথে চলছে। চলো না একটা হাত করি। সিরাত একটা ঢুক গেলে আবার আশেপাশে তাকালো। মহিলাটা এখনো তাদের দিকে তাকিয়ে আছে। সাবির এগিয়ে আসছে তার দিকে। সিরাত নাউজুবিল্লাহ বলে জানালার দিকে সম্পূর্ণ ঘুরে বসলো। পাশ থেকে সাবিরের হু হা হাসির আওয়াজ আসছে। সিরাতের গন্তব্য গাড়ি থামতেই সাবিরকে ওদিকে একটু যাব। বলে পাশ কাটিয়ে চলে এলো। বাস থেকে নেমে একেবারে জোর কদমে গলি বাঁক নেওয়া জায়গাতে এসে থামলো। সামান্য মাথা ঘুরিয়ে দেখলো কেউ আসছে কিনা। সাবির স্টপের পাশে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। সিরাত তাকাতেই বাই জানালো হাত নেড়ে। সিরাত বুকে থুথু ছিটিয়ে আরো জোরে পায়ে হাঁটা ধরলো। জোর পাচাম বেঁচে গেছে আজ। সেদিন ছিল বৃহস্পতিবার। সকালের দিকে সিরাতের মাথা ব্যথা করছিল ভীষণ, তাই সে আর কলেজে গেল না। বেলা 12টার ঘরে আসতেই তার অবস্থার কিছুটা উন্নতি হলো। ইফতি স্কুল থেকে ফেরার পর সে তানিশা আর ইফতি মিলে বেশ মজা করে সময় কাটালো। ব্যবসা গরমে সিদ্ধ হওয়ার উপক্রম। মা রান্নাঘরে ঢোকার আগেই তানিশা গরম গরম পাকোপোড়া আর পেঁপে জুস বানিয়ে পরিবেশন করলো। হাফ টাইম হয় সিরাতের বাবাও আজ তাড়াতাড়ি চলে এলেন। সবাই মিলে বেশ উৎসব মুখর পরিবেশের মাঝে দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ হলো। বিকেলে ঘটলো এক অদ্ভুত ঘটনা। এক প্রাপ্তবয়স্ক মহিলা বড় বড় কার্টুনে নাস্তা, ফ্রুট আর কমল পানি নিয়ে সিরাতের ফ্ল্যাটের দরজার সামনে হাজির। সিরাতরা পরিবেশের সবাই মিলে তখন টিভি দেখছিল ড্রয়িং রুমে। বাড়িতে হঠাৎ করে আগাম কোনো কথা ছাড়াই মেহমান আসায় সিরাতরা বেশ এলোমেলো হয়ে পড়ল। ভেবেছিল পাশের বাড়ির কোনো মানুষ। দরজার সামনে অপরিচিত মহিলাকে দেখে তাড়াতাড়ি মাথার ওড়না থেকে সালাম দিয়ে দরজার কর্নারে সোফায় বসে থাকা মাকে ইশারা করলো। সৌজন্যমূলক হাসি দিয়ে তাড়াতাড়ি প্রস্থান গমন করলো সে। তানিশা আর ইফতিও ট্রে আর গ্লাস উঠিয়ে সিরাতের পেছন পেছন দ্রুত পায়ে চলে গেল। আর সিরাতের বাবাও টিভি বন্ধ করে নিজেদের রুমে চলে এলেন। উৎসব মুখের পরিবেশটা হঠাৎ করে কেন যেন থমথমে নীরবতা ছেয়ে গেল। দরজার সামনে দাঁড়ানো ভদ্র মহিলাটিকে দেখে সিরাতের মায়ের মুখে হাসি ফুটল। মহিলাটিকে তিনি চেনেন না, ভুল করে আসলো নাকি? মুখে হাসি এনে তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি এখানেই আসছেন? ভুল ঠিকানা আসেন নাই তো? আমি মাহফুজা আইভি। আপনি কি সিরাতের মা? আমি আঞ্জুমান সিরাতের বাড়ি এসেছি। আমি যদি ভুল না করি এইটা কি সিরাতের বাড়ি নয়? মহিলাটির কথা বলার ধরন দেখে সিরাতের মা চমকে গেলেন। ধারণা করলেন মহিলা বেশ শিক্ষিত এবং মার্জিত। চেহারায় বয়সে ছাপ পড়লেও কণ্ঠ শুনলে মনে হবে ষোড়শ কিশোরী। চমকিত চোখে তিনি আপাতত মস্তিষ্ক পর্যবেক্ষণ করলেন। পায়ের কাছে নাস্তার বহন দেখে চোখ গোল গোল আকার ধারণ করলো ওনার। কৌশলী চোখে বোরখাটা দেখে অনুমান করলেন মহিলা বেশ সম্ভ্রান্ত পরিবারের। এক হাতে কালো চকচকে ঘড়ি দিয়ে ভাবলেন মহিলা হয়তো শৌখিন নয়তো সময়জ্ঞান অচেতন মানুষ। তিনি মুখে আবারও একগাল হাসি নিয়ে বললেন, আমি সিরাতের মা, এটাই আমাদের বাসা। আপনি ভেতরে আসেন। আমি জানতাম এটাই সিরাতের বাসা। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। আসেন। সিরাতের মায়ের মুখে বিশ্ব জয়ের হাসি। এই মহিলা সিরাতের জন্য সম্বন্ধ নিয়ে এসেছে নিশ্চিত। কি মার্জিত ব্যবহার, ধনীও মনে হয়। এমন একটা ঘরে যদি সিরাটার বিয়ে দিতে পারি আর কোনো চিন্তা থাকবে না। জৈনক ভদ্রমহিলা মাহফুজা আইভি সিরাতের মায়ের সাথে খেচুড়ে আলাপ শুরু করে দিলেন। যে কোনো মানুষকে কয়েক মিনিটের মধ্যে আপন করে নেওয়ার অভাবনীয় ক্ষমতা আছে তার। সিরাতের মাকে খুব সহজেই নিজের ভক্ত বানিয়ে নিলেন। তবে তিনি কোনো খিচুড়ে আলাপ করতে আসেননি, স্বয়ং নিজের একমাত্র ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন। ছেলে তার সিরাতকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছেন। সিরাতের বাবার সাথে আলাপে বসলেন এবার। কয়েক মিনিটের মধ্যে সিরাতের বাবা খুব ভেবেচিন্তে কাল ছেলেকে সহ দাওয়াত করলেন। স্বামীর সম্মতি সূচক ইঙ্গিত পেয়ে সিরাতের মা আহ্লাদে আটখানা যেন। সিরাতের জন্য হঠাৎ এত বড় বাড়ি থেকে সম্বন্ধ আসা
সিরাতের বাবার গোপন সম্মতি, কাল ছেলেকে সহ নিমন্ত্রণ, সব যেন কেমন কাকতালীয়ভাবে ঠিক হয়ে গেল। অন্যদিকে এইসব শুনে সিরাতের মাথায় যেন বাস ভেঙে পড়ল। এ কি শুনছে ও? এটা কিভাবে সম্ভব? সব না শুনেই হাউ মাউ করে কান্না শুরু করে দিল সে। কাল ছেলে আসবে শুনে ভয়ে থ মেরে বসে রইল কিছুক্ষণ। কি হবে এবার? হুট করে এসব কি হয়ে গেল? পরদিন সকাল থেকে সিরাতের অস্থিরতা বেড়ে গেল। তার মনে হচ্ছে এইবার আর কোনো রক্ষা নেই। বাবা বোধহয় রাজি হয়েই যাবে। ভাবতেই ঠোঁট উল্টে কাদার উপক্রম হলো সিরাতের। গতকাল রাতেও এইসব নিয়ে চিন্তা করতে করতে ঘুম হয়নি। ছেলে আসবে শুনে কোনো কারণ ছাড়াই সিরাত লজ্জা পাচ্ছে। ছেলের সামনে আসতে বললে কি হবে? আলাদা কথা বলতে দিলে কি হবে তখন? এইসব মাথায় নিয়ে সে লজ্জায় একেবারে নুয়ে পড়ছে। তানিশা সিরাতের এমন অবস্থা দেখে তানিশা হেসে কুটি কুটি। হাসতে হাসতে সে বলল, তোকে কি প্রথমবার পাত্রপক্ষ দেখতে আসছে নাকি? কিছুক্ষণ আগে দেখলাম কাঁদছিস, এখন দেখছি লজ্জায় একেবারে লাল হয়ে গেছিস, কি ব্যাপার? সিরাত তানিশাকে জড়িয়ে ধরল। আন্টি, এইবারের ব্যাপারটা আলাদা। আব্বু মত দিয়ে দিয়েছে, সব ওই মহিলার দোষ। আন্টি, ওনারা একটু পরে চলে আসবে, আমি কি করব? তানিশা পিঙ্কের মতো মাথা নাড়ালো। সবই তো বুঝলাম, কিন্তু তোর এই সাইকোটা কোথায়? আমি যা বুঝেছি এত সহজে কিন্তু হাল ছাড়বার পাত্র নয় সে। সিরাত আবার গাইগুই করে বলল, ও আন্টি, এইসব বলে ভয় আর বাড়িও না। ওই লোকটার নাম শুনেও আমার ভয় করছে। কখন কিভাবে কোথা থেকে হুট করে সামনে চলে আসে আমি নিজেও ঠাহর করতে পারি না। সব সময় রাত 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 পাত কি সব নামে ডাকে আমায়। ও আন্টি, আমি বিয়ে করব না, প্লিজ কিছু করো। তানিশা আবার পিঙ্কের মতো মাথা নাড়ালো। আমি তোর আন্টি, তুই আমার ভাতিজি, তাই না? ছেলে যদি সুবিধার মনে না হয় এখানেই ল্যাং মেরে ফেলে দেবো, বুঝেছিস? কোন ছেলে কেমন হয় জানা আছে আমার, খালি আসতে দে। আমি আর ইফতি মিলে ছেলেটাকে এমন অবস্থা করব না, সব ভদ্রগিরি ছুটিয়ে দেব। বলে কিনা প্রথম দেখায় ভালোবাসা, কচুর ভালোবাসা ছুটিয়ে দেব। সিরাত খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চিন্তিত মুখ করে বসে রইল। তানিশা মিথ্যে কথা বলে না। গ্রামের সকল ছেলের কাছে তানিশা মানেই ভয়। আস্ত একটা ছেলেদের গ্যাং নিয়ে ঘুরতো এক সময়। অন্যদিকে সিরাতের মা আজ সকাল থেকে রান্নাঘরে। ওনাকে দেখে মনে হবে রাতে রাতেই ওনার জীবন অবসান হবে আজ। মুখে ঘাম একাকার, শাড়ির আঁচলে মুখ মুছছেন বারবার। সিরাত সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তিনি ধমক মেরে ঘরে পাঠিয়ে দিয়েছেন। সিরাতকে আজ কোনো কাজই করতে দেননি তিনি। একটু আগেই নিজ হাতে সিরাতকে লাল শাড়ি পরিয়ে দিয়ে মোটামুটি একটা পুতুল বানিয়ে রেখে দিয়েছেন। তানিশা সাজিয়ে দিয়েছে ঘরোয়া সাজে। হেঁটে হেঁটে সিরাত যখন একটু আগে রান্নাঘরে উকি দিয়ে গেল, তা দেখেই ওনার যেন সমস্ত ক্লান্তি উবে গেল। মনে হলো যেন আস্ত একটা পুতুল গুটি গুটি পায়ে হাঁটছে। শাড়ি সামলাতে গিয়ে তার অবস্থা নাজেহাল। মেয়েটাকে আজ ভীষণ সুন্দর লাগছে, লাল রংটা খুব মানিয়েছে। তিনি আবার রান্নায় ব্যস্ত হয়ে গেলেন। দুপুরের দাওয়াত এক্ষুনি এসে পড়বে হয়তো। উফ, সিরাতের বাবাটা সেই কখন দোকানে গেল মিষ্টি কিনতে, এখনো এলো না। ইফতিটাও গেছে বাপের সাথে। গরমে নিশ্চয়ই এতক্ষণে ঝুল হয়ে নাক মুখ লাল করে ফেলেছে। কি করছে কে জানে। ঠিক দুপুর 12টা বাজে বাড়ির কলিং বেল বেজে উঠল। কলিং বেলের টন পুরো ঘরময় প্রতিধ্বনি হলো। সিরাতের গায়ে যেন কে কাটা মারলো। নিশ্চিত তোরা এসে গেছে। বিছানার চাদর শক্ত করে আঁকড়ে ধরে সে অস্থির পায়ে নিজের রুমে পায়চারি করতে লাগলো। তানিশা একটু দূরে বসে একটা মিষ্টি মুখে পুড়ে সিরাতের কাণ্ড দেখছে। ইফতিও সিরাতের পেছনে পেছনে হাঁটছে। একটা মিষ্টি হাতে নিয়ে বোনকে বলল, আপু, আজ না তোমার বিয়ে, ধরো মিষ্টি খাও। আমি আর আব্বু অনেক দূর থেকে এই মিষ্টি এনেছি, খাও। বিয়ে করলে মিষ্টি খেতে হয়। সিরাত হাঁটা থামিয়ে ইফতির দিকে ভয়ে ভয়ে তাকিয়ে রইল। তানিশা দিল এক ধমক। আরে দিব একটা চটকানা। ইফতিয়া, তোকে আজ তেঁতুল তলায় দিয়ে আসবো। তেঁতুল গাছের রাক্ষসীর সঙ্গে তোকে বিয়ে দিয়ে দেব। সাথে একটা মিষ্টির প্যাকেটও নিয়ে যাবি, দুজনে মিলে ভাগ করে খাস। চল। ইফতি বেচারা মিষ্টিটা হাতে নিয়ে নাদুস নুদুস শরীরে দৌড়ে পালিয়ে গেল।
ছেলেটা একটু আগেই গোসল করে এসেছে। তার মায়ের ধারণা ঠিকই গরমে ঘামে ভিজে নাক মুখ লাল করে এসেছে। ওরা দুই ভাই বোনই একরকম, ফলস্বরূপ আবার গোসল করতে হলো। সিরাতের মা অতিথি আপ্যায়ন ব্যস্ত হয়ে গেলেন। মাত্রই গোসল সেরে স্বামীর সাথে কি একটা বিষয় আলাপ করছিলেন। কলিং বেলের শব্দ শুনে এগিয়ে এসে দরজা খুলে দিলেন। মাহফুজা আইভি হাসি মুখে দাঁড়িয়ে আছেন, পরনে ভারী জামদানি শাড়ি। গতকালকের মতো ওনার চেহারায় কোনো তাড়াহুড়া নেই। ওনাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সিরাতের মা বললেন, ভাবি জামাই বাবা কোথায়? আইভি ভীষণ খুশি হলেন। ছেলেকে জামাই সম্বোধন করায় তিনি অনেকটাই বুঝে গেলেন। বিয়ান, আপনার জামাই বাবা একটু পর আসবে। আমাকে এখানে নামিয়ে দিয়ে মহাশয় গেছে আরিয়াল ঘের থেকে মিষ্টি কিনতে। জানেন তো ওখানকার জিনিস আমাদের শহরে এক নামে পরিচিত। এত দূর যাওয়ার কি দরকার ছিল? সিরাতের মা হাসতে হাসতে বললেন, মুখে এমন বললেও মন খুশিতে ভরে গেল। মিষ্টি তো স্থায়ী দোকান থেকেও কেনা যেত। নিশ্চয় ছেলেটা ভালো। তিনি জনাবা আইভিকে নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসলেন। ইফতি সালাম দিয়ে দরজার কোণা ধারে দাঁড়িয়ে রইল। আমি বলে সে যেত না, আজ নিজ দায়িত্বে গেল। যেটা যখন মনে আসবে তাই করবে সে, কারো কথা কানে নেবে না। হবু শ্বশুর বাড়ি বলে কথা। তারা কথা চালিয়ে যেতে লাগলো। একসময় সিরাতের মা তানিশাকে জোরে ডাক দিয়ে বললেন, তানিশা, টেবিলে জুসের ট্রেটা রেখেছি, সিরাতকে নিয়ে এখানে আয়। এদিকে সিরাতের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। শাড়ির আঁচলটা মাথায় দিয়ে সে ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। রীতিমতো দাঁতে কিরমির করছে সে। তানিশার ট্রে হাতে নিয়ে ফিক করে হেসে দিল। তোর মতো কনে আমি এই জীবনে দেখিনি, পাগলি একটা। এত ভয় পাওয়ার কি আছে? তানিশা এত কিছু বুঝালো, তারপরেও সিরাত মৃগী রোগীর ন্যায় কাঁপতে লাগলো। জানাবা আইফিকে সে পায়ে ধরে সালাম করে মায়ের পাশে মাথা নিচু করে বসলো। নানা প্রশ্নের উত্তর দিতে দিতে আর চোখে আশেপাশে তাকালো। কি ব্যাপার, ছেলে আসেনি নাকি? স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। এত কিছুর পরেও তার একটা বিষয় ভালো লাগলো, সামনে বসে থাকা ভদ্র মহিলা তাকে অন্যদের মতো হেঁটে দেখাতে বলেননি, চুলে হাত দেননি, খুব বেশি প্রশ্নও করলেন না। ভদ্র মহিলা বেশ আধুনিক মন মানসিকতার, কথার ধরন শুনে বোঝা যায়। হঠাৎ কলিং বেল বেজে উঠল। জনাবা আইফির মোবাইলে কল এলো। তার ছেলে নিচে এসেছে, মিষ্টি নিয়ে উপরে আসছে। কলিং বেল বাজার পর সিরাত তানিশার হাতটা শক্ত করে ধরলো। বুকের ভেতর টিপ টিপ আওয়াজ হচ্ছে। সবাইকে অবাক করে দিয়ে সিরাতের মা বললেন, সিরাত, তুই যা, দরজাটা খুলে দিয়ে জামাই বাবাকে নিয়ে ভেতরে নিয়ে আয়। মাহফুজা আইভিও তাল মেলালেন। হ্যাঁ মা, তুমিই যাও। সিরাতের চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তার মা ইচ্ছে করে এটা করেছে, বেশ বুঝতে পারছে সে। তানিশার দিকে তাকাতেই তানিশাও একটা চোখ টিপ দিয়ে বেস্ট অফ লাক জানালো। অতঃপর সিরাত শাড়ির কুচির সামনে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। দেখে মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছে সে। কাপা কাপা হাতে দরজা খুলে দিতেই তার দিন দুনিয়া উল্টা পাল্টার উপক্রম হলো। সাবির, সিরাত অনড়ভাবে দাঁড়িয়ে রইল, চোখে মুখে বিস্ময় নিয়ে সাবিরকে দেখছে সে। সাবির সম্পূর্ণ ফর্মাল লুকে, শার্টের হাতা ফ্লোর করে সাথে মাথা নিচু করে প্যাকেট গুনছে। তার সাথে আসা লোকটাও মনোযোগ দিয়ে সাবিরকে দেখছে। সিরাত একটা ঢোক গিলে কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলো মুছলো। আশ্চর্য, এই পাগলটা এখানে কি করছে? বাড়ির ঠিকানা জানলো কি করে? সাবির প্যাকেট গোনা শেষ করে মুখ তুলে তাকালো। তার চোখেও বিস্ময়ের খেল। গোল গোল চোখে সিরাতকে আপাত মস্তিষ্ক পর্যবেক্ষণ করে মুচকিয়ে হাসলো। এদিকে সিরাতের দম বন্ধ হওয়ার উপক্রম। সাবিত কিছু বলতে চাচ্ছিল, তার আগেই সিরাত মুখের উপর ধরাম করে দরজাটা বন্ধ করে দিল। কাদো কাদো মুখ করে ফ্যাকাশে মুখে বন্ধ দরজাটার দিকে তাকিয়ে আছে সে। ড্রয়িং রুম থেকে মায়ের আওয়াজ দিল, সিরাত, তাড়াতাড়ি দরজাটা খুলে জামাইকে নিয়ে আয়। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ছেলেটা? সিরাত অসহায় মুখে আবার দরজাটা খুলে দিল। আজ বোধ হয় আর রক্ষা নেই। দরজা খুলে দেখলো সাবির একা দাঁড়িয়ে আছে, পাশের লোকটা নেই। সিরাতকে অবাক করে সাবির ভেতরে ঢুকলো। নিচু স্বরে জিজ্ঞেস করলো, প্যাকেটগুলো কোথায় রাখবো? সিরাত পারে না, দৌড়ে পালিয়ে যায়। এখন থেকেই হাঁটু কাঁপছে তার। গলার স্বরেও তার প্রকাশ পেল। ছোট টেবিলটা দেখিয়ে বলল, এইখানে রাখুন। সাবির মাথা নেড়ে
পেশিবহুল হাতের সব প্যাকেট টেবিলে রেখে সরাসরি সিরাতের দিকে তাকালো। সিরাত খানিকটা ফরকে গিয়ে পেছনে সরে এলো। এই লোকটা এইভাবে শান্ত চোখে তাকিয়ে আছে কেন? মানে কি চলছে বোঝার উপায় নেই। সিরাত পিছনে আসতেই সাবির এক কদম এগিয়ে এলো। সিরাত বুকে ঢোল পিটাচ্ছে, যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে সে। মুখ দিয়ে একটা আওয়াজ বের করার ক্ষমতা নেই যেন ওর। শরীর ক্রমেই অসাড় হয়ে আসতে সাবিরের এগোনো দিকে দুই হাত মুঠ করে শাড়ি চেপে ধরল। মনে মনে অসংখ্য দোয়া দরদ পড়ছে। দুজনেই মনোযোগ বিচ্ছিন্ন হলো হঠাৎই। সিরাত স্বস্তির নিঃশ্বাস ফেললো। ড্রয়িং রুম থেকে আবারও মা ডাকলো তাকে। সিরাত, কি করছিস এতক্ষণ? সিরাত নিজেকে ধাতস্থ করে প্রয়োজনের অধিক জোরে চেঁচালো, আসছি মা। আর চোখে একবার সাবিরের দিকে তাকিয়ে দ্রুত পায়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলো সিরাত। এই মরার শাড়িটার জন্য তাড়াতাড়ি হাঁটতেও পারছে না। সাবিরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সাবির এক অদ্ভুত কাজ করে বসলো। সিরাতের এক হাত টেনে ডান গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে কানের কাছে ফিস ফিস করে বলল, আজ হঠাৎ বউ সেজে ঘুরঘুর করছো কেন? রসগোল্লা ভেবে টুপ করে খেয়ে ফেললে? আমার মতো পাগলাটে প্রেমিক পুরুষের তো দোষ নেই। প্রেয়সীর একটুখানি চাহনি হাজারবার পাগল হতে যথেষ্ট। বলেই সাবির সিরাতকে ফেলে ড্রয়িং রুমে চলে গেল। এদিকে সিরাত পা থামিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। কি সাংঘাতিক ছেলে রে বাবা! গায়ের রক্ত হিম হয়ে আসছে। সিরাত গালে হাত দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ দেখেছে কিনা। একরাশ লজ্জার দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে সে ড্রয়িং রুমে গেল। সবকিছু এলোমেলো লাগছে তার। সাবির এই মহিলার ছেলে? এই ছেলেই কি তাহলে পাত্র? ভাবতেই গলা শুকিয়ে এলো। তানিশার চেহারাটা দেখার মতো হয়েছে। এই মুহূর্তে এক গলা পানিতে ধাক্কা মেরে ফেলে দিলেও এতটা অবাক হতো না যতটা সাবিরকে দেখে অবাক হয়েছে। সোফায় গা এলিয়ে এসে সাবিরকে দেখতে লাগলো। সিরাতকে ক্রমাগত খোঁচাচ্ছে সে। সিরাত টের পেয়ে অসহায় চাহনিতে তাকাতে লাগলো, যার অর্থ এসব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সাবির ভীষণ অসাময়িক হাসি নিয়ে সিরাতের মায়ের সাথে কথা বলছে। ইফতি হঠাৎ চোখ ছোট ছোট করে বলল, ভাইয়া, আপনাকে কি আমি কোথাও দেখেছি? সাবির অস্বস্তিমূলক হাসি দিয়ে সিরাতের দিকে তাকালো। সিরাত বিনীত চোখে মাথা নাড়ালো, যার অর্থ প্লিজ কিছু বলবেন না। সাবির আর কিছু বলল না। ইফতিকে নিজের পাশে বসিয়ে কথা বলতে লাগলো। তানিশা সিরাত হা হয়ে তাকিয়ে আছে। এত ভদ্র সুশীল নিষ্পাপ মানুষ যেন আর নেই। সিরাতকে সে কোনো দিন দেখেনি, চিনেই না যেন। সিরাতের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। একসময় সিরাতের বাবাও এসে আলোচনায় যোগ দিলেন। সাবিরকে রেফারেন্স শুনে গর্ভের বুকটা ফুলে উঠল। তার হবু মেয়ে জামাই কিনা একজন NSI অফিসার, যে সবসময় নিজের সাথে গুলি নিয়ে ঘোরে। নির্ভীক সাহসী কি অমায়িক ব্যবহার, নিঃসন্দেহে সুদর্শন এবং স্বাস্থ্য সচেতন। তিনি নিজেই সিরাতকে বললেন, তোমাদের যদি আলাদা কোনো কথা থাকে বলতে পারো, আমরা বড়রা কিছু কথা বলি। যাও, সাবিরকে নিয়ে যাও। বাবার ভয়ে চিৎকার করে বলতে পারল না। বাবা, আমার কিছু বলার নেই, আমি এখানেই ঠিক আছি। এই লোকটার মাথায় সমস্যা আছে, যে কোনো সময় তোমার মেয়েকে হার্ট অ্যাটাক করে মেরে ফেলতে পারে। বাস্তবে সিরাত এমন কিছুই বলল না। তানিশার হাত ধরে নিজের রুমের দিকে গেল। তাদের অনুসরণ করে সাবিরও পেছন পেছন গেল। তানিশার সৌজন্যতার হাসি দিয়ে সাবিরকে আসতে বলল। ড্রয়িং রুমে আসতেই তারা হাঁটা থামালো। তানিশা তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, আপনি তাহলে সে পুরুষ? সাবিরের ঠোঁটে হাসি বজায় রেখে বলল, জি খালা শাশুড়ি। তানিশা হতাশার নিঃশ্বাস ফেলল। এত বছরের বড় একটা ছেলে তাকে শাশুড়ি বলে সম্বোধন করাটা সহজেই হজম করতে পারল না। সাবির আবার বলল, শাশুড়ি মা, আপনার ভাতিজার সাথে একটু কথা বলবো, প্লিজ একটু প্রাইভেসি চাই। তানিশা আবার অবাক হলো। মুখে হাসি ঝুলিয়ে সিরাতকে বলল, সিরাত, যা সাবিরকে তোর রুমে নিয়ে যা। সিরাত অসহায় চোখে তাকিয়ে তানিশার চোখ দিয়ে আশ্বস্ত করলো। সিরাত সাবিরকে নিজের রুমের বেলকনিতে নিয়ে গেল। দরজাটা হা করে খোলা রেখেছে, ইচ্ছে করছে কয়েক হাত দূরে দূরে হাঁটছে সে। বেলকনির চারপাশে নজর রাখলো। তোমার বাগান? বেলকনিতে বাগান? ভেরি নাইস। বিয়ের পর ছাদে বাগান করবে কেমন? সিরাত খুব খুব করে কেশে অস্বস্তি নিয়ে ঠোঁট কামড়ে ধরলো। ভীষণ লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সাবির এবার বলল, তো তোমার বাগানের গাছগুলোর সাথে আমার পরিচয় করাবে না? সিরাত মাথা নাড়িয়ে এক একটা গাছের নাম বলতে লাগলো। একটা গাছ দেখিয়ে বলল, এটা হলো নীলকণ্ঠ। এই গাছটা আমার অনেক প্রিয়।
সাবির আরেকটা গাছ দেখিয়ে বলল, ওটা কি গাছ? এটা হলো টগর গাছ, সাদা সাদা ফুল ধরে। আপনি যদি কিছুদিন আগে আসতেন দেখতে পেতেন। সিরাত এবার অনর্গল মুখে বলতে লাগলো, এটা হাসনা হেনা। রাত হলে আমার পুরো রুম গন্ধে ভরে যায়। গন্ধরাজ্য আছে। আব্বুকে একটা নয়নতারা আনতে বলেছিলাম। জানেন, এটা বুলবুলির বাসা বেঁধেছে। আমার মনে হয় ওটা ডিম পারবে। আমি অনেক এক্সাইটেড। সিরাত আরো অনেক কথা বলতে লাগলো। সাবির অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। সিরাতের আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। খোলা চুলে স্নিগ্ধ মুখে হাত নাড়িয়ে নাড়িয়ে বোঝানোর অঙ্গিতে অসীম প্রফুল্লতা নিয়ে অনর্গল কথা বলেই যাচ্ছেন। সাবিরের ক্রমশ গলা শুকিয়ে আসছে। সিরাত এত কথা বলতে পারে জানা ছিল না তার। এত চঞ্চলতা আগে নজরে আসেনি। এক প্রকার ঘুরে চলে গেল। মূলত অস্বস্তি কাটাতে বাগানে নিয়ে কথা বলছিল সে। ঘোর লাগা দৃষ্টিতেই বলতে লাগলো, তো এসব গাছ কে এনে দেয়? সিরাত সাবিরের দিকে না তাকিয়ে বলতে লাগলো, ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা রেখে, আব্বু আনি, আমি আনতে বলি। টপ কে আনে? বেশিরভাগ আব্বু এনে দেয়, তবে আমিও কলেজ থেকে আসার সময় কিনে আনি। ভাবছি একটা বেলি ফুলের চারা আনবো, অনেক ভালো হবে, তাই না? সিরাত এবার সাবিরের দিকে তাকালো। সাবিরের অন্যরকম দৃষ্টি দেখে তার চাঞ্চলতা হারিয়ে গেল। ভর করলো একরাশ লজ্জা। চুল ঠিক করার বাহানায় সে অন্যদিকে ঘুরে গেল। সাবির নিঃসন্দেহে হেসে সিরাতকে কাছে টানলো। সিরাত ভয়ে ভয়ে এদিক ওইদিক তাকাচ্ছে, মুখ বন্ধ হয়ে গেছে। সাবির সিরাতকে নিজের দিকে ঘুরিয়ে সামনে চুলগুলো কানে গুজে দিতে দিতে আকুল কণ্ঠে বলল, রাত, প্লিজ বিয়েতে রাজি হয়ে যাও। আমি তোমাকে কিভাবে এক্সপ্লেইন করব জানি না। হাউ মাচ আই লাভ ইউ। আমি জানি তুমি পড়তে চাও। বিশ্বাস করো, তুমি যা চাও তাই হবে। আমি তোমাকে বাধা দেব না। তুমি বিয়েতে অমত করো না। সিরাত কিছু না বলে মাথা নিচু করে শুনতে লাগলো। ইভেন দো মা যে এখানে আসবে আমি জানতামই না। কাল তোমার কথা মাকে বলেছিলাম। বাসার ঠিকানা নিয়ে যে এখানে আসবে আমার ধারণাতেও ছিল না। তোমাকে খুব পছন্দ হয়েছে সবার। আই এম সরি। তোমার বিয়ে যদি আমার সাথে না হয় আর কারোর সাথে হতে দেব না। সিরাত শুধু বিড়বিড় করলো। আপনার মা আপনার চেয়েও ফাস্ট। সেদিনের মতো সাবির আর তার মা চলে গেল। জসিরাতের বাবা বিয়েতে মত দিয়ে দিয়েছেন। তিনি সাবিরকে মেয়ে জামাই করতে রাজি। শুধু তাই নয়, আগামী মাসেই সাবিরের মা সিরাতকে বউ করে ঘরে তুলতে চান। সাবিররা চলে যাবার পর সিরাতের মা পুরো বিল্ডিং এ মিষ্টি বিলি করলেন। অন্যদিকে সব শুনে সিরাত তপ্তা মেরে বসে পড়ল ফ্লোরে। কোনো প্রতিক্রিয়া করছে না দেখে তানিশা তার হাত ধরে ঝাঁকাতে লাগলো। তবুও সিরাত নির্বাকার। হুট করে বলে বসলো, আন্টি আমাকে মেরে ফেলো, আমি ওই পাগলকে বিয়ে করতে পারবো না। শুধু ওই পাগলকে বিয়ে কেন, আমি এখন বিয়েই করবো না, আমি পালিয়ে যাব। তানিশা ব্যাপারটাকে হালকা ভাবেই নিল, কারণ সিরাত মুখে অনেক বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় ফাঁকা। পাগল হয়ে গেছিস? আন্টি তুমি খেয়াল করেছো মা বাবা কেউ আমার কোনো মত নেয়নি? আমার কি কোনো কথা থাকতে পারে না? আমি এত পর হয়ে গেছি, আমি পালিয়ে যাব আন্টি, সত্যিই পালিয়ে যাব। তুই যাই বলিস ভাই, সাবিরের কিন্তু দম আছে, মানতেই হবে। ভাবা যায় সেদিন তোকে এক পলক দেখার জন্য একেবারে গ্রামে গিয়ে হাজির হয়েছিল। যাকে তুই তো ঠিক মতো চিনতিসই না, সেই ছেলেটাই আজ তোর হবু বর। তুই যেমন বিহেভ করিস, ছেলেটা কিন্তু মোটেও খারাপ না, ভালোবাসে তোকে। সিরাত এবার চোখ গরম করে তাকালো। আন্টি আমাকে কনভিন্স করার চেষ্টা করবে না। ধ্যাৎ, তুমিও আমার কথার গুরুত্ব দিচ্ছ না। আরো কয়েকটা দিন গেল। সিরাত সেই দিনের পর থেকে আর কলেজে যায়নি। না, কেউ মানা করেনি, ইচ্ছে করেই যাচ্ছে না। শেষমেশ থাকতে না পেরে তার মা বলল, কি রে, কলেজে যাচ্ছিস না কয়দিন? সিরাত গলা উঁচু করে বলল, কলেজে গিয়ে কি হবে মা, এমনিতেও বিয়ে হয়ে যাবে। পড়ালেখা থেকে মন উঠে গেছে তাহলে? মন থেকে কি হবে মা, এমনিতেও বিয়ে হয়ে যাবে। সাবির তোকে কল করলে রিসিভ করিস না কেন? কথা বলে কি হবে মা, এমনিতেও বিয়ে হয়ে যাবে। কথাটা বলেই জিভ কাটলো সিরাত। কি বলতে কি বলে ফেলেছে। ইস, মাথা নিচু করে নিজের রুমে চলে এলো। তানিশা মাত্রই তার বরের সাথে কথা বলে বারান্দা থেকে এসেছে। সিরাতকে লজ্জা পেতে দেখে ভ্রু কুঁচকিয়ে এলো তার। মাথায় টোকা দিয়ে বলল, কি ব্যাপার? ব্যাপার হলো তোমরা আমার কথার গুরুত্ব দিচ্ছ না, আমি সত্যিই পালিয়ে যাব। তানিশা মুখ বাঁকিয়ে বলল, দেখা যাবে। সে কথা বাদ দাও, তুমি নাকি চলে যাবে বলেছো। শুনো, তুমি এখন যেতে পারবে না। গ্রামে গিয়ে কি করবে?
আপাও তাই বলল। দেখি তোর খালু যদি অনুমতি দেয় তাহলে থাকবো। আমি ওনাকে বুঝিয়ে বলবো, তুমি চিন্তা করো না। আচ্ছা। পরের দিন সকাল, সিরাত সুযোগ সন্ধানের দৃষ্টিতে সবার মতি গতি পর্যবেক্ষণ করছে। আজও সে কলেজে যায়নি। বাবা অফিসে, ইফতিও স্কুলে, মা গেছে পাশের বাড়িতে, আর তানিশা ঘুমোচ্ছে। এই সুযোগের অপেক্ষায় ছিল সিরাত। তার কথাকে আজ কাজে পরিণত করবেই করবে, আজ বাড়ি থেকে পালিয়ে যাবেই যাবে। যেই ভাবা সেই কাজ। নিজে জমানো টাকা যা আছে তা নিয়ে একেবারে রেডি হয়ে রাস্তায় পর্যন্ত চলে এলো। মোবাইলটা সুইচ অফ করে ভাবতে লাগলো কোথায় যাবে এখন। লাইব্রেরিতে যাওয়া যায়, এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কেউ কিচ্ছু বলবে না। ফুরফুরে মেজাজে লাইব্রেরিতে গেল সিরাত। একটা ইংরেজি নভেল বুক হাতে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলো। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে। এদিকে সিরাতের মা চিন্তা হচ্ছে। মা চিন্তায় এতক্ষণে বাড়িতে চলে এসেছে। তানিশা আন্টি জেগে গেছে। বাবাকে কল করে বলে দিয়েছে ইফতি হয়তো কান্না শুরু করে দিয়েছে। থানায় গিয়ে ডায়েরি করেছে। পত্রিকায়ও তার ছবি দিয়ে নিখুঁত সংবাদ ছাপা হয়েছে। ধুর, এসব কি ভাবছে সে? একটু বেশি হয়ে গেল না? একরাশ দ্বিধা নিয়ে মোবাইলটা অন করলো। 20 মিনিট পার হয়ে গেল কিন্তু কেউ কল করলো না। কি ব্যাপার? এতক্ষণে তো সখানে কল আসার কথা। ভেবে চিন্তা আবার মোবাইলটা অফ করে আশেপাশে তাকালো। লাইব্রেরিয়ান ছেলেটাকে কেমন চোখে যেন তাকাচ্ছে। এদিক খিদেই পেট চুচু করছে। দুপুর তো সেই কখন পেরিয়ে গেছে। একটা সস্তা রেস্টুরেন্টে ঢুকে সিরাত দুপুরের আহার সারলো। রাস্তার ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, এখন কি করা যায়? কেন যে পালিয়ে এলাম? বাড়িতে সবাই কি আমাকে ভুলে গেছে? কোথায় যাব এবার? ইয়েস, শিলার বাড়িতে যাওয়া যায়। আন্টি আমাকে অনেক দিন হলো যেতে বলেছে। শিলার সাথেও কথা হয় না অনেক দিন। এই ফাঁকে ওখান থেকেই ঘুরে আসি বরং। একটা রিকশায় চেপে সিরাত এবার শিলার বাড়িতে চলে গেল। দুই বান্ধবী মিলে অনেকক্ষণ গল্প করলো। শিলার মা সিরাতকে ভীষণ পছন্দ করে। এমন শান্তশিষ্ট মেয়ে আর একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ। সেই শান্ত বিশিষ্ট লেজহীন বিশিষ্ট সিরাত নামের মেয়েটা যে বাড়ি থেকে পালিয়ে এসেছে শুনলেই বুড়ো বয়সা হার্ট অ্যাটাক করতে হতো ওনাকে। সন্ধ্যার সময় সিরাত এবার গাইগুই শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না। মনের ভিতর কু ডাকছে, বাড়ি যেতে ইচ্ছে করছে। মাস ওর ঠ্যাং ভেঙে ফেলবে নির্ঘাত। বাবা মিনিটে মিনিটে একটা করে চড় মারবে। তানিশা আন্টিও হয়তো রাগ করে কথা বলবে না। রাগে দুঃখে সিরাত কেঁদে দিল। আকাশ সম রাগ নিয়ে সিরাত এক ভয়ঙ্কর কাণ্ড করে বসলো। মোবাইল অন করে সরাসরি সাবিরকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই প্রকাশ্যকে কণ্ঠে বলল, শুনেন, আপনারা জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। সব আপনার দোষ। এখন আপনি এর দায়ভার নেবেন। আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবেন। সিরাত নিজের কণ্ঠস্বরকে কঠিন করার চেষ্টা করলো, কিন্তু সে সক্ষম হলো না। আগের মতোই কঠিন শোনালো। এতে নিজের উপর আরো রাগ এসে জমা হলো। ফোনের উপাস থেকে সাবের কমল গড়াই তাকে কয়েক দফা অবাক করে দিয়ে বলল, জান, এসব কথা নিচে এসে বলো। আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি জানো। তাড়াতাড়ি এসো। সিরাত অবাকের শেষ পৌঁছায় গিয়ে হা করে রইল। মানে কি, মজা করছে নাকি আবার? মিনিট খানেক চুপ করে আবার বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? মজা করব কেন রে বাবা, আমার অলরেডি ঘুম পাচ্ছে, প্লিজ। সাবিরের কণ্ঠে এবার বিরক্তির প্রকাশ পেল। সিরাত কল কেটে তড়িঘড়ি শিলাকে বিদায় জানিয়ে নিচে এলো। এদিক ওইদিক উকি দিয়ে সাবিরের কোনো ছায়াকেও দেখতে পেল না। সিরাত রাগ নিয়ে আবার কল করলো সাবিরের ফোনে। আশ্চর্য, এতক্ষণ ফোন অন করার পরেও বাড়ি থেকে একটা কল এলো না। কেউ না করুক, তানিশা আন্টিও এমন করলো? সত্যি কি সবাই ভুলে গেছে? সিরাতকে মোবাইল কানে দিতেও হলো না। তার আগে সাবির একটা গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। সাবিরকে দেখেই সিরাত কাছুমাছু করে মোবাইল ব্যাগে রেখে মাথা নিচু করে রইল। এই লোকটাকে দেখলেই তার সব ছেড়ে ছুঁড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে। বুকের অসম্ভব পরিমাণে ঢোল পিটায়। হার্টবিট বেড়ে গিয়ে অস্বাভাবিক হারে লাফাতে শুরু করে। তখন মনে হয় ওই টিপ টিপ শব্দটা তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষ শুনতে পাচ্ছে। লজ্জায় নুয়ে পড়তে চায় সিরাত। সাবির তাকে তাড়া দিল। সবার দ্বারা সবকিছু হয় না রাত। সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ালে আর শেষে কি হলো? তোমার দৌড় কত দূর আমার জানা আছে। তাড়াতাড়ি তোমাকে বাসায় পৌঁছে দিতে হবে। তোমার বাবা
আমার মাথা খেয়ে ফেলেছে। সিরাতকে আবার অবাক হতে হলো। আপনি সবকিছু জানতেন? সিরাতকে গাড়িতে উঠিয়ে সাবিরও পাশে বসলো। সামনে ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। সাবিরের চোখে মুখে চিন্তার রেখা। ভ্রু কুঁচকিয়ে ড্রাইভারকে একের পর এক ধমক মেরে চলেছে সে। শান্ত, তোকে আমি বলেছিলাম শর্টকাট রোড দিয়ে যেতে, গাড়ি ঘোড়া তাড়াতাড়ি। কটা বাজে দেখেছিস? তোকে সাথে আনাটাই বোধহয় ভুল হয়েছে। ডিসগাস্টিং। সাবিরের এমন ব্যবহার দেখে সিরাত ভয় পেয়ে গেল। ভয়ে নিজেকে খানিকটা গুটিয়ে নিল। সাবিরের এমন ব্যবহার আজই প্রথম দেখছে সে। শান্ত নামে ছেলেটা তো টু শব্দটাও করলো না। সিরাত হলে নিশ্চিত কেঁদে দিত। এই লোকটাকে তো সেদিনই সে আর তানিশা মিলে অনেক কথা শুনিয়েছিল। বিশেষ করে তানিশা থাপ্পড় মারবে বলেছিল, তবুও সাবির কিছু বলেনি। আর আজ সামান্য একটা ব্যাপারে সাবিরের এত রাগ। রাত, তুমি কিছু খেয়েছো? কিছু কিনে আনবো? কোল্ড ড্রিঙ্কস, বার্গার, স্যান্ডউইচ খাবে? সিরাত মাথায় এদিক ওদিক করে না বোঝালো। সাবির শান্ত হলো না, আবার বলল, পানি খাবে? এই শান্ত, তোর পাশে আমি ফ্রেশ ওয়াটার রেখেছিলাম, দেখ তো। সিরাত অনুভব করলো আসলেই গলাটা শুকিয়ে একেবারে গ্রীষ্মকালের ক্ষমার মতো ফাটা চৌচির হয়ে গেছে। পানি এগিয়ে দিতেই ঢক ঢক করে বোতলের অর্ধেক পানি সাবার করে ফেললো। সাবের সিটে মাথা ঠেকিয়ে এক হাত চুল আঁকড়ে ধরে প্রশান্তের দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে মুখে বিরাজ করছে মুগ্ধতা। বোতলে মুখ দিয়ে পানি খেতে গিয়ে ঠোঁটের কান্নিস পেয়ে পানি গড়িয়ে গলা পর্যন্ত ভিজে গেল সিরাতের। তবুও কোনো হেলদোল নেই তার। অন্য কেউ হলে নিশ্চয়ই মেকআপ, টিস্যু, লিপস্টিক নিয়ে ব্যস্ত পড়ত। একটা মেয়ে এতটা সাধারণ কিভাবে হতে পারে? তার ভয়ে ভয়ে তাকানো, ভীতু চোখে চাহনি, হুট করে হাসি, আদো আদো আলোতেও উজ্জ্বল হওয়া মুখশ্রী যা সবার চেয়ে আলাদা করে তোলে সিরাতকে। সাবির অতি কষ্টে চোখ সরিয়ে বাহিরে দৃষ্টি রাখলো। এইভাবে তাকিয়ে থাকতে দেখলে এই মেয়েটা আবার ভয় পেতে পারে। কেন যে এত অল্পতেই ভয় পেয়ে যায়? সিরাত পানি খেয়ে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে সাবিরের দিকে তাকালো। সাবিরের একটা হাত তার দিকে এগিয়ে আসছে। সিরাত মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। গাড়ির ভেতরে আলো নেই। শহরের রাস্তা, আশেপাশে সোডিয়াম লাইটের আলোতে একটু একটু যা দেখা যায় তাতেই দেখতে পেল সাবিরের হাতটা আস্তে আস্তে তার ডান হাতের 5টা আঙুল দখল করে নিল। অথচ সাবির এখনো বাহিরেই তাকিয়ে আছে। দেখে মনে হবে সে সিরাতের হাত ধরেইনি। সিরাত হাতটা সরাতে চাইল কিন্তু পারল না। ক্রমেই সাবির আরো শক্ত করে ধরল তার হাতকে। সিরাতের কাঁপাকাঁপি বেড়ে গেল। পায়ের আঙুল সংকুচিত হয়ে আসছে। অন্য হাত দিয়ে জামা শক্ত করে মুঠ করে ধরে নিজেকে আয়ত্তে আনার চেষ্টা করলো সে। সামনে শান্ত নামের ছেলেটা আছে। ইস, যদি এক্ষুনি পেছনে ফিরে এই হাত ধরা অবস্থায় দেখে কি হবে? উফ, কি হবে তখন? লজ্জায় গা লাল হয়ে এলো তার। নিঃশ্বাসের ওঠানামা বেড়ে গেল। শান্ত যাতে না শুনতে পাই এমন ভাবে সাবিরের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, আমার হাত ছাড়ুন, কি করছেন? সাবির তৎক্ষণিক তার দিকে ফিরল। সিরাত থতমত গিয়ে মুখ সরিয়ে সোজা হয়ে বসলো। কি করছি আমি? সিরাত আতঙ্ক নিয়ে সামনে তাকালো। সিরাতের কোনো জবাব না পেয়ে সাবির আবার বলল, তোমার হাত ধরেছি তো কি হয়েছে রাত? ভালোবাসার মানুষের হাতটা ধরেছি একটু। এভাবে থাকি না প্লিজ আর একটু। তুমি জানোই হাউ মাচ আই লাভ ইউ। সিরাত এবার সাবিরের মুখ চেপে ধরলো। মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হতে পারে? শান্ত কি মনে করেছে কে জানে? রোবট নাকি? যেমন ছিল তেমনই গাড়ি চালাচ্ছে। মুখের ভাবভঙ্গি এমন যে কিছুই শুনেনি। আশ্চর্য, এখানে সবাই পাগল। সাবির নিঃশব্দে হাসতে লাগলো। খানিকক্ষণ পর হাসির মাত্রা আরো বেড়ে গেল। সিরাত তো পাইলে লজ্জায় কোথাও লুকিয়ে পড়বে। অবশেষে তারা বাড়িতে পৌঁছালো। সিরাত ভয়ে ভেতরে ঢুকছে না। আল্লাহ, আমার কি হবে এখন? আজ আমি শেষ। সিরাত কান্না মুখ করে বিড়বিড় করতে লাগলো। সাবিরের দিকে চোখ যেতেই দেখলো লোকটা আবার মিটি মিটি হাসছে। সিরাত চোখ বড় বড় করে বলল, আজব, আপনি হাসছেন কেন? কই না তো। আমি স্পষ্ট দেখলাম। সাবির একটা দীর্ঘশ্বাস ফেলল। আশ্বস্তের ভঙ্গিতে বলল, ডোন্ট ওয়ারি রাত, তোমার পরিবারের সবাই জানে যে আজ সারাদিন তুমি আমার সাথে ছিলে। আমরা একসাথে ঘুরে বেরিয়েছি, দুপুরে লাঞ্চ করেছি, শপিং করেছি, আরো অনেক কিছু। আফসোস যদি এমন হতো। বাদ দাও, সামনে হবে ইনশাল্লাহ। তুমি এখন থেকে একদমই কোনো বিষয় নিয়ে চিন্তা করবে না। আমি সবসময় তোমার সাথে, তোমার পাশে আছি। আমার শ্বশুর অনেকদিন ধরে তোমাকে আগলে রেখেছে এই বাইরের জগৎ থেকে।
আমি অনেক থ্যাঙ্কফুল উনার কাছে যে তুমি এখনো পবিত্র, স্বচ্ছ, পরিষ্কার। আই লাইক ইউর সিম্পলিটি, আর যা আমাকে সবসময় তোমার দিকে টানে। লাভ ইউ সিরাত, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে অর্ধাঙ্গিনী হিসেবে পেতে চাই। সিরাত অবাক হয়ে সাবিরের দিকে তাকিয়ে আছে। সাবিরের কথা সে বুঝেছে কিনা বোঝা গেল না। পুরোটা সময় সে শুধু ভাবলো, লোকটা এত সুন্দর বুঝিয়ে কথা বলতে পারে কেন? এত সুন্দর কেন আপনি? সাবির চলে যাবার পর সিরাত বাড়িতে ঢুকলো। মা বাবা খুশ গল্পের মতো তানিশা ইফতিকে হোমওয়ার্ক করাতে ব্যস্ত। সবাই সিরাতকে দেখলো কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না। রাগে দুঃখে সিরাতের কাঁদতে ইচ্ছে হলো। এত কষ্ট করে সে আজ পুরো শহর ঘুরে এলো, লজ্জা শরম মাথা খেয়ে সাবিরকে কল করে এত কাহিনী করলো, শেষ পর্যন্ত কিনা তার এই পরিণাম। কেউ তার কোনো কেয়ারই করলো না। সব দোষ ওই সাবির কাবিরের। সময় বহমান। সিরাত আর সাবিরের বিয়ের দিন দরজায় করা নাড়তে শুরু করলো সবে। তাদের বিয়ে তেমন একটা জাঁকজমকপূর্ণ ভাবে হবে না। ইসলামের শরীয়তে যেমন কম খরচের সাদামাটা বিয়ের কথা বলা আছে, ঠিকই সেইভাবেই হবে। সাবিদের বাবা দেশে নেই, বিয়েতে থাকতে পারবে না। তিনি দেশে ফিরলেই রিসেপশন করা হবে বড় সড়ো করে। সিরাত এমন প্রায় সময় মনমরা হয়ে বসে থাকে, ঠিক মতো খায় না, কলেজেও যায় না, সাবিরের সাথে ইচ্ছে করেই কথা বলে না। ভয়ে দিন দিন কেমন যেন আড়ষ্ট হয়ে যাচ্ছে। সাবিরকে সে ভয় পায়, খুবই ভয় পায়। তাদের যে বিয়ে হবে, একই বাড়িতে একই ছাদের তলায় থাকবে, সেটা মেনে নিতে পারছে না। সাবির কল কইলে কেটে দেয়। সাবিরের সাথে কথা বলার জন্য বোধ হয় বাবা তার বাটন ফোনটা নিয়ে একটা বেশ দামি মোবাইল কিনে দিয়েছে। একদিন হলো কি, রাতে খাওয়া দাওয়ার পর ঘুমানোর সময় সাবিরের কল এলো। সিরাত প্রতিদিনের ন্যায় কল কেটে ঘুমাতে ব্যস্ত। এদিকে লাগাতার কল আসতে শুরু করলো, একটার পরে একটা। সিরাত অবাক হলো ভীষণ। ফোনটা সাইলেন্ট করে পাশের বালিশের উপরে রেখে চোখ পিট পিট করে ভাষাহীন চোখে তাকিয়ে রইল। ফোনটা নিঃশব্দে বেজেই চলেছে। একবার কল কেটে যাওয়ায় আবার এলো, আবার মোবাইলের স্ক্রিনে স্পষ্ট লিখে আসছে বারবার, সাবির ইজ কলিং ইউ। সিরাত মনে মনে বলল, আপনার একটুও বিরক্ত লাগছে না এভাবে কল করতে? আসলেই আপনি পাগল। একসময় সিরাত ঘুমিয়ে গেল, রাতটা ওইভাবেই কাটিয়ে দিল। সকালে ঘুম ভাঙতেই সিরাতের নজর গেল পাশের বালিশের উপর রাখা ফোনটার দিকে। ভালো করে তাকাতে আটকে উঠল সে। এখনো সাবির কল করে চলেছে। কল কেটে গেলেই সিরাত ফোন চেক করলো, 1755টা মিস কল। বেকুব বুনে হাঁ করে তাকিয়ে রইল সিরাত। আবার ভয়ও হলো কোনো বিপদে পড়েনি তো আবার। বেস্তিত্ব সে কল রিসিভ করলো, অবাক কণ্ঠে বলল, আপনি কি পাগল? উপাস থেকে সাবিরের শান্তমাখা কণ্ঠ কানে এলো তার। কেন এত কষ্ট দাও আমাকে? ওয়াই রাত, লাভ ইউ, প্লিজ একবার দেখা করো। সিরাত কলটা কেটে দিয়ে থতমত মুখে তাকিয়ে রইল। এরপর আর কোনো কল এলো না। ভাবতেও অবাক লাগে, সারাদিন এক নাগারে কল করে চলেছে ছেলেটা। কি ভীষণ জেদি। গ্রাম থেকে আত্মীয়রা আসতে শুরু করেছে। সারাদিন গান বাজনা হই হুল্লোড়ের মাঝে ডুবে আছে সবাই। অথচ যাদের ঘিরে এত আয়োজন, তাদের ভেতরে কিছুই ঠিক নেই। মা ইদানিং সিরাতের ভীষণ যত্ন করছে। শাড়ি পরা শিখাচ্ছেন, যত্ন করে খাওয়াচ্ছেন, রান্না করাচ্ছেন, কাঁচা হলুদ মাখিয়ে সিরাতকে নিজের সামনে বসিয়ে রাখেন। রোদে তো বাইরে হতে দেন না। সিরাতের গায়ের রং খুলে যাচ্ছে দিন দিন। যদিও আগের থেকে সে সুন্দরী, তবুও এখন যেন অন্যরকম লাগে। মামিরা বলেছে বিয়ের ফুল ফুটলে মেয়েদের অন্যরকম সুন্দর লাগে। সিরাত লজ্জাই এতটুকুই হয়ে যায়। রাতে খাওয়ার সময় সিরাতের মা বললেন, আগামীকাল সাবিরের মা আসবে। এখান থেকে সিরাতকে নিয়ে শপিং মলে যাবে। সিরাতের পছন্দসই গহনা আর কিছু জামা কাপড় কিনবে। সিরাতের গলায় খাবার আটকে গিয়ে খুব খুব করে কাশতে লাগলো। তার মানে সাবিরের সাথে কাল দেখা হবে? তানিশা তাকে বুঝালো, দেখ সিরাত, যথেষ্ট হয়েছে। কোনো ছেলেই এসব মেনে নেবে না। সাবির তোকে আগে থেকে ভালোবাসলেও এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ। দুজনকে সময় দিতে হবে, চিনতে হবে, মানিয়ে নিতে হবে। ছেলেটা আসলেই তোকে ভালোবাসে, নাইলে তোর এই ব্যবহার মানতো না। ভেবে দেখেছিস, তোর এত অবহেলার পরও সাবির কোনো প্রতিবাদ করেনি। তার মা বা এই বাড়ির কাউকে কিচ্ছু জানায়নি। তোর ভাগ্য ভালো বলেই এত কিছু করতে পারছিস। তানিশা আরো অনেক কিছু বুঝালো, কিন্তু কাজ হলো না। সিরাত থ মেরে বসে রইল।
আসলে সে নিজেও বুঝতে পারছে না তার এমন কেন হচ্ছে। সাবিরকে সে মেনে নিতে পারছে না, এই বিয়ের ব্যাপারটাই সে মেনে নিতে পারছে না। সাবিরের প্রতি কোনো আক্ষেপ, ঘৃণা, অবহেলা বা অতীতের কোনো খারাপ স্মৃতি কিচ্ছু নেই। নিজেকে কেন যেন এসবের প্রতি অপ্রস্তুত লাগে। তার আরো সময় প্রয়োজন। পরদিন যথাসময়ে সাবিরের মা সিরাতকে নিতে এলেন। সিরাত আগেই তৈরি হয়ে বসেছিল। সাবিরের মা এসেছে শুনে ভাবতে লাগলো, সাবির কি আসেনি? ড্রয়িং রুমে শুধু সাবিরের মাকে দেখা গেল। সিরাতও আগ বাড়িয়ে সাবিরের কথা জিজ্ঞেস করলো না। ঠোঁটের কোণে এক টুকরা হাসি বুলিয়ে সিরাত নিচে নেমে এলো। যাওয়ার আগে তানিশা ফিস ফিস করে বলল, সাবিরের সঙ্গে সব ঠিক করে নিতে, আর কয়দিন বাদে বিয়ে, এমন দূরত্ব আর মানা যায় না। নিচে নেমে সিরাত ছটকা খেলো। সাবির এসেছে, উপরে গেলে কি হতো? মনে মনে অবাক হলেও মুখে প্রকাশ করলো না সিরাত। গাড়ির সামনে তাকাতেই সাবির তাদের জন্য ডোর খুলে দিল। সাবিরের মা আইফির গাড়িতে বসলেন। সিরাত গাড়িতে উঠে বসতেই সাবির ডোর লক করে দিল। সিরাতের চোখ আপনা আপনি সেদিকে চলে গেল। সাবির কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে, হাজারো অভিমান নিয়ে এক নজরে তাকিয়ে আছে সিরাতের দিকে। সিরাত দৃষ্টি সরিয়ে চোখ ভিজিয়ে মাথা নিচু করে হাত মুসরামুসরি করতে লাগলো। এই মুহূর্তে তার কি করা উচিত ভেবে পাচ্ছে না। সাবির সামনে গিয়ে ড্রাইভারের পাশে সিটে বসলো। গাড়িতেও সিরাত চুপচাপ বসে রইল। সাবিরও মৌনতা পালন করে চলেছে। গুমট পরিস্থিতি বিরাজমান। সিরাত আনমনে সামনে সাবিরের দিকে তাকালো। লোকটার আচরণ আজ বেশ অদ্ভুত লাগছে। অন্য সময় হলে আগ বাড়িয়ে কথা বলতো, সবসময় হাসি লেগে থাকতো মুখে, কিন্তু আজ একবারও কথা বলেনি। সাবিরের চোখ মুখ অনেক শুকনো লাগছে। ভালো করে তাকালে বোঝা যাবে চোখ দুটো লাল হয়ে আছে। রাতে ঘুমায়নি না কি? কেন যেন সিরাতের খুব কাঁদতে ইচ্ছে হলো। সাবির এমন কেন করছে? একবারও জিজ্ঞেস করলেন না রাত কেমন আছো, কোনো সমস্যা হচ্ছে না তো? এই সময় সাবিরের মা তাদের দুইজনকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? মা, তুই বল, আমার ছেলের কি অবস্থা কেন? সিরাত শুকনো কাশলো, কিছু বলল না। সামনে থেকে সাবিরকে বলল, আম্মু, কাউকে কিছু বলার দরকার নেই, আমি ঠিক আছি। সিরাত অপমান বোধ করলেও কি বলবে খুঁজে পেল না। এরই মাঝে তারা শপিং মলে চলে এলো। তাদের কথাও আর এগুলো না। সাবির কাকে যেন কল করতে করতে তার মা আর সিরাতকে নিয়ে মলের ভেতরে চলে গেল। নিচতলায় অনেক মানুষের ভিড়। সিরাতের পেছনে সাবির নানা মানুষের হাত বাঁচিয়ে সামনে হাসছে। সাবিরের চওড়া বুকের সাথে সিরাতের মাথার সংঘর্ষ হচ্ছে পাহাড় পার। সিরাত অস্বস্তিতে মাটিতে মিশে যেতে চাইল। উপরের তলায় আসতেই ভিড় কমলো। নানা দোকান ঘুরে ফিরে জিনিস কিনছে সাবিরের মা। একটা লোক এসে যোগ দিল তাদের সাথে। লোকটাকে সিরাত চেনে না। সে ফর্মাল ড্রেসে শপিং মলের প্যাকেটগুলো নিয়ে তাদের সাথে হাঁটছে। গয়নার দোকানে ঢুকতেই সাবিরের মা বললেন সিরাতের নিজের পছন্দ মতো ডিজাইন চুজ করতে। তীব্র অস্বস্তি নিয়ে সিরাত বলল যা ইচ্ছে কিনতে। তার পছন্দ ভালো লাগে না। এই সময় সাবির তার পাশে এসে দাঁড়ালো। তুমি কি আমার জন্য আনইজি ফিল করছো? চলে যাব? সিরাত অসহায় চোখে তাকালো। সাবিরের আজকের ব্যবহারের সাথে সম্পূর্ণ পরিচিত সে। সাবির আবার বলল, শুনেছি কেনাকাটার ব্যাপারে মেয়েরা খুব সচেতন। একটা জিনিস কেনার জন্য 10 দোকান ঘুরবে। তুমি তো এমন কিছুই করলে না। অন্তত গয়না কি পছন্দ তা তো বলো। সিরাত হুট করে বলল, আপনারা অনেক বড় লোক, তাই না? সিরাতের কথা শুনে সাবির জোরে জোরে হাসতে লাগলো। এই মেয়েটা এমন কেন? রাগ করেও থাকা যায় না। হাসি থামিয়ে বলল, না তো, সাবির খুব গরিব মানুষ, কিন্তু সিরাতের বরের অনেক টাকা। সিরাত আগামাথা কিছুই বুঝলো না। অবশেষে সিরাত আর সাবিরের মা দুইজন মিলে সিরাতের গয়না পছন্দ করলো। সিরাত শুধু তাদের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বিনিয়াচ্ছে। সমস্ত কেনাকাটা শেষ। একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সারলো তারা। সাবির ওই লোকটার সাথে প্যাকেটগুলো গাড়িতে রাখার জন্যই নিচে গেল। এখন টেবিলে আছে শুধু সাবিরের মা আর সিরাত। সিরাত সেই কখন থেকে টেবিলে না করছে, কোথাও মনোযোগ নেই তার। সাবিরের মা তা অনেকক্ষণ আগে থেকেই খেয়াল করে আসছে। তিনি তীক্ষ্ণ চোখে বললেন, তোদের মধ্যে সব ঠিকঠাক আছে তো? সিরাত বিষমকে অপ্রস্তুত হাসলো। শোনো মেয়ে, কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। একটা ছেলে তোমার কথা ভেবে দিন রাত পার করে, যার ঘরের দেয়ালে দেয়ালে শুধু তোমার ছবি। তোমার একটু কষ্ট যা সহ্য হয় না, আর একটু হাসিতে যার মুখে হাসি ফুটে। তোমাকে সন্তর্পণে আগলে রাখার যার সুখ, সে অন্তত
আর কিছু পারুক না পারুক, তোমাকে প্রচন্ডভাবে ভালোবাসতে জানে। সময় থাকতে মানুষটাকে হাত করে নাও, এমন না হয় যে পরে পস্তাতে হবে। পরিপূর্ণভাবে ভালোবাসার জন্য এই জীবনটা খুব ছোট। কয়েক বছর ধরে আমার ছেলেটা ঠিকমতো ঘুমাচ্ছে না, খাবার খায় না, আমার সাথে ভালো মতো কথাও বলে না। আমি মা, আমি বুঝি। আমার ছেলেটা তোমাকে পাগলের মতো ভালোবাসে মা। সাবির আমার ছেলে বলে বলছি না, যেদিন প্রথম তোমাদের বাড়ি এলাম তার আগে কি হয়েছে শুনবে? সাবির আমার পা জড়িয়ে ধরে বলল, আম্মু আমি সিরাতকে চাই, প্লিজ ওকে এনে দাও। আমি তোমার অবস্থা বুঝতে পারছি, সময় নাও, তবে বেশি করে না। তাকে একবার সুযোগ দাও নিজেকে প্রমাণ করতে। সিরাত কিছু না বলে মাথা নিচু করে নিঃশব্দে কাঁদতে লাগলো। সিরাতের মা আবার বললেন, আমি কিছু একটার বাহানায় চলে যাচ্ছি, আমার ছেলে আসছে, তোরা কথা বল নিজেদের মাঝে। বোকা মেয়ে, কাঁদতে হয় না। আচ্ছা আমি যাই, হ্যাঁ। সাবিরের মা চলে যাবার পর সিরাত একই ভাবে বসে রইল। ওই লোকটা সাথে নেই, হয়তো চলে গেছে। রেস্টুরেন্টে তেমন ভিড় নেই, কয়েকজন ওয়েটার হাঁটা চলার আওয়াজ আর ডিশের টুংটাং আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। এমন একটা পরিবেশে কান্নারত সিরাতকে বড্ড বেমানান লাগলো। দূর থেকে সাবিরকে আসতে দেখে সিরাত তাড়াতাড়ি টিস্যু দিয়ে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তার কানে সাবিরের মা আইভির কথা বাজছে, তিনি ভুল কিছু বলেননি। সাবির পাশে এসে বসলেও সিরাত মাথা নিচু করে রইল। সাবির ইতস্তত করছে, এইবার টেবিলের উপরে হাত রাখছে, কয়েকবার হাত নামিয়ে আশেপাশে তাকাচ্ছে। খানিকক্ষণ পর বাসানো গলায় বলল, আম্মু কোথায়? সিরাত এবার মুখ তুলে সাবিরের চোখে সরাসরি তাকালো। চোখের পাপড়িগুলো এখনো ভেজা, ফোলা গাল দুটো লাল লালন আভা। উনি একটু কাজে গেছে, কোথায় বলে যাননি, কাজ শেষ হলে চলে আসবেন। সাবির চমকে গেল। নিজেদের দূরত্ব কমিয়ে হুড়মুড় করে সিরাতের পাশের চেয়ারে এসে বসলো সে। উত্তেজিত গলায় বলল, তুমি কাঁদছো কেন? কেউ কিছু বলেছে রাত? সিরাত কিছু না বলে নিশ্চুপ নয়নে তাকিয়ে রইল। এতে যেন সাবিরের উত্তেজনা আরো বেড়ে গেল। বলো কি হয়েছে? সিরাত এবারও নিশ্চুপ থাকায় সাবিরের বেলায় শক্ত হয়ে গেল। সাবির দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলতে লাগলো। ওকে কে কি করেছে বলো, কে টিজ করেছে? আমি ছাড়বো না কাউকে, সময় থাকতে বলে দাও। আমার সম্পর্কে আশা করি খুব ভালো ধারণা আছে সবার। দূর থেকে ম্যানেজার হন্তদন্ত হয়ে ছুটে আসছে এদিকে। সিরাত অবাক হয়ে তাকিয়ে আছে। সামান্য একটা বিষয়ে সাবিরের এহেম আচরণ তাকে বিস্মিত করেছে। পরিস্থিতি সামাল দিতে সাবিরকে বলল, এখানে আমার ভালো লাগছে না, বাইরে যাব। সাবির কঠোর কণ্ঠে বলল, কি হয়েছে না জানা পর্যন্ত যাব না। কিছু হয়নি, বাইরে যাব বলেছি না। সাবিরকে কিছুটা অবাক হতে দেখা গেল। সিরাত এই প্রথমবার বড় গলায় কিছু বলল। কথা না বাড়িয়ে সে সিরাতকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। পাশের পার্কে বসলো দুইজন। দুপুরের কড়া রডটা আস্তে আস্তে মিয়ে আসছে। বড় বড় গাছের পাতার কারণে তারা নিজের দখলদারির বজায় রাখতে পারছে না। কয়েকটা শহরের কাক বেসুরা গলায় ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে চুপচাপ বসে রইল। সিমেন্ট দিয়ে বাঁধানো বেঞ্চে বেশ দূরত্ব রেখে বসে সাবির আর সিরাত। তাদের সামনে একটা ছোটখাটো পুকুর। মনোরম পরিবেশে দুইজন মানবীর মস্তিষ্কে দুই রকমের চিন্তা ভর করেছে। একজন সংকোচ, আরেকজন অস্বস্তিতে। সাবির সামনে চোখ রেখে হুট করে বলে বসলো, আমি কি সবকিছু তোমার উপর চাপিয়ে দিয়েছি রাত? সিরাত প্রশ্নবোধক চোখে বলল, মানে? সাবির একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই যে হুট করে তোমার সাথে পাগলামি করা, জড়িয়ে ধরা, হুট আর তোমার সামনে হাজির হওয়া, ভালোবাসার কথা বলা, সবকিছু। তারপর আমার মা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া, তোমার মা বাবা রাজি হয়ে যাওয়া, আর কয়েকদিন পর বিয়ে, সবকিছু তোমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তাই না? তুমি হুট করে এত কিছু সামলাতে পারছো না। বিয়ে নামক একটা ভারী বিষয় যা কয়েকদিন পর তোমার সাথে হতে যাচ্ছে, তা তুমি মানতে পারছো না। এইসব কিছু তোমাকে অনেক প্রেশার দেয়, তাই না রাত? সিরাত কি বলবে খুঁজে পেল না। সাবির যা বলেছে তা একটা অক্ষরও মিথ্যে নয়। তার মাথায় এলো না এসব কথা সাবির কিভাবে জানতে পেরেছে। তার মন আর মস্তিষ্ক ভাবতে লাগলো, তার জীবন আসলে নিজস্ব কোনো মতামত নেই। বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্তে কেউ তার মতামত চায়নি। শুধু বিয়ে না, জীবনের কোনো সিদ্ধান্তই সে নিতে পারেনি। নিজের আবদ্ধ পৃথিবীতেই সে সীমাবদ্ধ। জীবনের এতগুলো বছর পেরিয়ে গেল, অথচ সে এখনো সিদ্ধান্তহীনতায় ভোগে। আর 5টা মেয়ের মতো সে না। যেখানে নিজের কোনো মতামত নেই, সেখানে এই সম্পর্কটাকে জোড়ানো করার ইচ্ছেটাও যেন মরে যাচ্ছে। আমাকে কি বলবে বুঝতে পারছো না, তাই না? সিরাত
উপরিনিচ মাথা নাড়ালো, তারপর হুট করে কেঁদে দিল। সাবির আর একটু ঘনিষ্ঠ হয়ে সিরাতের হাতে হাত রাখলো। জীবন এত সহজ না রাত, আমি তোমাকে সম্মান করি। এই যে এত কিছুর পরও তুমি আমাকে হুট করে ভালোবাসছো না, এজন্য আমি তোমাকে ভালোবাসি। মেয়েদের এমনই হওয়া উচিত, অন্তত আজকাল যুগের মেয়েদের মতো অতি আপডেট না হওয়া বোকাশোকা মিষ্টি এই সিরাত নামের মেয়েটাকে আমি ভালোবাসি। এই দিক দিয়ে তুমি বেশ স্ট্রং একটা মেয়ে, যে কেউ হুট করে তোমার মনে ভালোবাসার সৃষ্টি করতে পারবে না। সিরাত ফুপিয়ে ফুপিয়ে বলল, তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি স্ট্রং? অবশ্যই তুমি স্ট্রং গার্ল। শুনো, নিজেকে নিয়ে কখনো হীনমন্যতায় ভুগবে না। মনে করবে নিজের সিদ্ধান্তই বেস্ট ডিসিশন। নিজের জীবন নিয়ে কখনো আফসোস করবে না। মনে আমি তোমার পাশে সবসময় থাকতে চাই রাত। তুমি পরিপূর্ণ স্বাধীনতা পাবে। আমি কখনোই তোমাকে পিছু ডাকবো না। জীবনটা অনেক সুন্দর হবে যদি তুমি তাকে উপভোগ করতে জানতে পারো। মা বাবার প্রতি নিরাশ হইও না। একদিন তুমি নিজেই বলবে তাদের সিদ্ধান্ত ভুল ছিল না। আপনি এত ভালো কেন? কারণ তুমি ভালো, তাই। সত্যিই আমি স্বাধীনতা পাবো? পাবে, তবে তোমাকে নিজের কাছে রাখার দায়িত্ব আমার। সিরাতের মন এখন অনেকটা হালকা লাগছে। একটু আগেও পরিস্থিতি এমন ছিল না। এমন মনে হচ্ছে সবকিছুই নির্মল, স্বচ্ছ, পরিষ্কার। আশেপাশে সবকিছুই সুন্দর। সাবিরের হাতের বাঁধন আরেকটু শক্ত হলো। সিরাত অস্বস্তি লাগলো না, মুচকি হাসলো সে। আমাকে একটু সুযোগ দেবে রাত নিজেকে প্রমাণ করার? সেদিন থেকে সিরাত অনেক পাল্টে গেল। কথায় কথায় উপচে পড়া হাসি, অনর্গল কথা বলা, হালকা খুনসুটি, এসব ছাড়াও আরো ছোটখাটো ব্যাপার বেশ লক্ষণীয়। আগে সাবিরের কল দেখলেই এড়িয়ে যেত, কিন্তু এখন সারাদিন সাবিরের কলের অপেক্ষায় থাকে। সাবিরের কথা বলার ধরন, হাসি, প্রত্যেকটা কথাই রাত রাত শব্দ উচ্চারণ করা সবকিছুই সিরাত লক্ষ্য করে। কথার মাঝে হুট করে সাবির যখন বলে, রাত ভালোবাসি, প্লিজ আমাকেও একটু একটু ভালোবাসো। সিরাত তখন লজ্জায় হাজারবার মরে যায়। সাবিরকে তার অদ্ভুত ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয় ভিনদেশি কোনো প্রাণীর সাথে তার ফুল করে পরিচয় হয়ে গেল। আগে মনে হতো এই পৃথিবীতে সিরাত কিচ্ছু না, তার কোনো মূল্যই নেই, সে মরে গেছে। বেঁচে আছে এতে কারো কিছু যায় আসে না। এই জীবন সংসারে তার কোনো অবদানই নেই। এইসব বিষয় নিয়ে হুট করে তার মন খারাপ হতো, কিন্তু এখন মনে হয় সে কারো কাছে খুব বিশেষ কেউ, ভীষণ স্পেশাল সে সাবিরের কাছে। তার মন খারাপের সাবিরের মন খারাপ হয়। হাসলে সাবিরের নিষ্ফলক তাকিয়ে থাকা, খুনসুটি নাটি বিষয় খেয়াল রাখা, সবকিছুই মনে করিয়ে দেয় এই পৃথিবীতে আরো মূল্য আছে। নিজস্ব পৃথিবীর বাইরে কেউ তাকে খুব করে চায়। সেই ভুল করে পরিচয় হওয়া ভিনদেশি প্রাণীটা তাকে আস্তে আস্তে জীবনের মানে শিখাচ্ছে কিভাবে একটু একটু করে ভালোবাসতে হয়। পৃথিবীতে সব মানুষকেই কারো না কারো কাছে খুব স্পেশাল। শুধু সঠিক মানুষকে নির্বাচন করতে জানতে হয়, একে অন্যের সময় দিয়ে দুটো পৃথিবীকে একে রূপান্তর করে জীবনকে উপভোগ করতে। এই তো সেদিনের কথা। রাতে বেলকনিতে দাঁড়িয়ে সিরাত সাবিরের সাথে কথা বলছিল। এমন সময় কথা যাই কোনো মানেই হয় না, কিন্তু এই সাধারণ কথাগুলো দ্বারাই এক অদৃশ্য কঠিন মায়াজালে সিরাত আটকা পড়ছিল। কথা বলার মাঝেই সাবির হুট করে বলল, রাত দেখো, আমার আকাশে এক মস্ত বড় চাঁদ উঠেছে। একটা গোলাকার থালার মতো ইয়া বড় চাঁদ। তার আশেপাশে কয়েকটা মেঘ চাঁদটাকে আড়াল করার চেষ্টা করছে। আরো অনেক তারা ঝিকিমিকি করছে। তোমার আকাশেও এমন হচ্ছে রাত? সিরাত সাবিরের কথায় ভ্রু কুঁচকিয়ে ফেলল। মানে আমার আকাশ তোমার আকাশ মানে কি? আকাশ আবার দুটো হয় নাকি? কিসব আজগুবি কথা। কৌতূহল দমন করতে না পেরে সে প্রশ্নটা করেই ফেলল। আকাশ তো একটা, তাই না? চাঁদও একটা, তাহলে আমার আর আপনার হবে কেন? এগুলো তো সবার, সব মানুষের। সাবির খুব হাসলো এমন কথা শুনে, তারপর নরম কণ্ঠে বলল, ভেবে নিতে দোষ কি বলো? ধরে নাও তোমার সামনে যে আকাশটা দেখছো ওটা তোমার, আর আমার সামনে যে আকাশ আছে এটা আমার। হয়ে গেল না তোমার আর আমার আকাশ? খুব কি ক্ষতি হয়ে যাবে এটা ভাবলে? সিরাত ভাবতে লাগলো, আমার আকাশ শুধুই আমার? এই চাঁদ আমার, ওই তারা আমার, আমার আকাশে চাঁদ উঠেছে, আমার আকাশে মেঘও আছে। সত্যিই তো, ভেবে নিতে দোষের কিচ্ছু নেই। অদ্ভুত ভালো লাগে সাবিরের প্রতি। ভালো লাগাটা দিন দিন যেন বেড়েই চলেছে। সাবিরের সাথে কথা বলে সময়গুলো হুট করেই শেষ হয়ে যায়। কখন যে সময়গুলো পালিয়ে যায়
ঠাহর করতে পারে না সিরাত। তার মা বাবাও সাবির বলতে পাগল। সাবির পুরো পরিবারকে শপিং করে দিয়েছে কিছুদিন আগে। তারা যখন সাবিরের নাম করে সিরাত কান লাগিয়ে শোনার চেষ্টা করে। এমন একটা ছেলেকে কার না ভালো লাগে, কিন্তু বিয়ের কথা মনে পড়তেই লজ্জায় আটখানা হয়ে যায়। উফ, বিয়ের পর কি হবে? সাবির তো অনেক কিছু বলে, তখন তো একসাথে থাকতে হয়। এসব ভাবলে সিরাতের গাল বাদে কান পর্যন্ত গরম হয়ে যায়। সাবির প্রায় বলে, এত লজ্জা কোথা থেকে আসে তোমার? এই লজ্জার গোপন রহস্য কি বলো তো? তোমার এই লজ্জার কারণে আমার ভবিষ্যৎ অন্ধকার দেখছি। সিরাতের লজ্জা তখন আরো কয়েক গুণ বেড়ে যায়। এই যে আজ সকালে সাবির সিরাতের মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে বাইরে ঘুরতে বের হবে, এটা নিয়েও সিরাত লজ্জা পেল। ছি ছি, বাবা কি ভাবলো, মা কি ভাবছে? তানিশা আন্টি তো আজ আমাকে প্রশ্ন করতে করতে শহীদ হয়ে যাবে। এত লজ্জার মাঝেও সিরাত সাবিরের কাছে একটা আবদার করলো। ফোন করে মিষ্টি কণ্ঠে বলল, শুনুন না, আমি না কোনোদিন বাইকে চড়িনি। আপনার বাইক আছে? থাকলে আজ আমরা বাইকে যাব, ঠিক আছে? সাবির না করলো না। সিরাতের আবদার রেখে একটা বাইক নিয়ে হাজির হলো। সিরাত কখনো ভাবতে পারেনি তার জীবনেও এমন সুন্দর কিছু মুহূর্ত অপেক্ষা করছিল। তাকেও কেউ এতটা গুরুত্ব দেবে। বাইকে চড়ার স্বপ্নটা আজ পূরণ হলো। হাজারো অস্বস্তি নিয়ে এসে কাঁধের ব্যাগটাকে তাদের মাঝখানে বরাবরই রাখলো। তারপর দুই পা সমান করে সাবিরের পেছনে বসলো। তখন খেয়াল করলো তার হাত থরথর করে কাঁপছে। এই কেমন অনুভূতি, এই কেমন ভালো লাগা! সামনের মানুষটা কি সত্যি এত ভালো? সিরাত বাইকের গ্লাসে স্পষ্ট লক্ষ্য করলো যে যখন সাবিরের কাঁধে হাত রাখলো, সাবির চিপকু কাঁপছিল। বারবার ঠোঁট ভিজিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলছে আর বড় বড় নিঃশ্বাস ফেলছে। এইসবের মানে সিরাত জানে না, কিন্তু সাবির তো জানে। তার স্বপ্ন প্রিয়সী আজ নিজ থেকে ভরসা করে তার কাঁধে হাত রাখলো, তার পাশে বসলো। শুধুমাত্র সেই জানে তার মনে কেমন করে উথাল পাথাল করছে। প্রিয়সীর মন জেতা, একটুখানি অধিকার পাওয়াটাও প্রেমিকের মনে অনেক বড় জয়। সেদিন সাবিরের অস্থিরতা সিরাত টের পেল আরো কিছুক্ষণ পর, যখন সাবির কাউকে কল করতে পকেটে হাত দিল। মোবাইলের বদলে বেরিয়ে এলো টিভির রিমোট। অন্য পকেটে হাত দিতেই বেরিয়ে এলো চাবির রিংয়ের জায়গায় বেরিয়ে এলো ইনহেলার। টাকা ছাড়া শূন্য ম্যানি ব্যাগ নিয়ে চলে গেছে সে। এত কিছুর পর তার মুখটা দেখার মতো হলো। রাগ নিয়ে পানি খেতে নিলে পুরো গলা বুক পর্যন্ত ভিজিয়ে ফেললো। গলায় পানি আটকে কাশতে কাশতে হাঁপানে রোগের মতো অবস্থা হলো। সাবির নিজেকে গালি দিল না, কিন্তু নিজের বোকামির জন্য হালকা হাসলো। অনুভব করলো সিরাত তার জীবন খুবই গুরুত্বপূর্ণ। এই মেয়ের কথা ভাবতে ভাবতেই খেয়াল করবে বলে উত্তেজনায় সে আজ এতগুলো ফুল একসাথে করে ফেললো। অন্যদিকে সাবির ইহেম কাণ্ডে সিরাত অবাক চোখে তাকিয়ে রইল। একে পাগল না বলে আর কাকে বলবে? সে বলেই ফেললো, আপনি আসলেই একটা পাগল। সাবির মাথায় চুলগুলোকে হাত দিয়ে নেড়ে চেড়ে বিড়বিড় করলো, যদি তুমি জানতে রাত, যদি একটু বুঝতে। আচ্ছা, আজ যদি আপনার কাছে কোনো অন্যায় আবদার করে বসি, আপনি রাজি হবেন? সিরাতের বোকাশুকা কণ্ঠ শুনে ফোনের ওপাশ থেকে সাবির হালকা হাসলো। আজকাল প্রায় সময় সিরাত এটা ওটা আবদার করে বসে। সেদিন বলল ছেলেটার মতো সিগারেট টেস্ট করবে। সাবির মানা করেনি। একটা জ্বলন্ত সিগারেটের ধোঁয়া টানতেই সিরাত কাশতে কাশতে শেষ। এরপরে আবদার ছিল খোলা আকাশের নিচে ঘুড়ি উড়াবে। আরো কত অবুঝ আবদার। সাবির কখনো মানা করেনি, শুধু ভাবে মেয়েটা নিজের ভেতরে আরো কত ইচ্ছে চেপে রেখেছে কে জানে। যতটা চুপচাপ ভেবেছিলাম আসলে তেমন না। উফ, আমি পাগল হয়ে যাব। সিরাত অবাক হয়ে বলে, আমি এত কিছু চাই আপনার কাছে, যেখানে বারণ করার দরকার সেখানেও আপনি তাল দেন। কিন্তু কেন? আমাকে বকেন না কেন আপনি? যা ইচ্ছে করো রাত, যখন মানা করার দরকার হবে আমি ডাকবো। জীবনে সবকিছু স্বাদ নিতে হয়। সিরাত খুশি হয় খুব সাবিরের কথা শুনে। ভালো লাগে লোকটাকে, তার ভীষণ ভালো লাগে। যা মনে আসে বলে দেয়, যা করতে ইচ্ছা করে প্রকাশ করে দিতে পারে। কোনো সংকোচ নেই, কিচ্ছু নেই। আছে শুধু একরাশ ভালো লাগার বিশ্বাস। ঝটপট দেরি না করে তাই সে আজকের আজ এটা শোনালো। আমি আপনার সাথে রাস্তার ফুটপাত ধরে হাঁটতে চাই। আমার আকাশে আজ চাঁদ উঠেছে, পুরো আকাশটাই স্বচ্ছ। আমি আপনার সাথে হাঁটবো। মৃদু বাতাস বইবে, সোডিয়াম লাইটের আলোতে পুরো রাস্তা ঝলমল করবে। রাস্তায় কিছু পথ শিশু আছে, ওরা নিশ্চয়ই এতক্ষণে জেগে আছে, ভাত রান্না করছে। আমি ওদের সাথে দেখা করব। আমার এই ইচ্ছেটা কি পূরণ হবে? সাবির একটা দীর্ঘশ্বাস ছাড়লো। বুকটায় হঠাৎ ধক পড়ে উঠলো। এখন দেখা করতে হবে? কটা বাজে? রাত 11টা। ইস,
সিরাতের মতো যদি সেও হুটহাট এমন পাগলামি করতে পারতো। তার তো ইচ্ছে করে এক্ষুনি সিরাত নামের মানুষটাকে তুলে এনে সামনে চেয়ারে বসিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে। নিজের ইচ্ছেকে দমিয়ে সাবির বলল, ঠিক আছে আমি আসছি, তুই সবকিছু ম্যানেজ করে নিচে এসো। সিরাত কল কেটে আনন্দে লাফাতে লাগলো। এত খুশি লাগছে কেন? তানিশা আন্টিকে বলে সিরাত রেডি হয়ে সোফায় বসে পা ঝুলিয়ে নাচতে লাগলো। তানিশা এই সময় বিষয়ে সিরাতকে খুব সাপোর্ট করে। বিয়ের আগে হবু বরের সাথে লুকিয়ে চুকিয়ে প্রেম করার মাঝেও একটা আলাদা আনন্দ থাকে। সেদিন সিরাত পরিবারের সবার আড়ালে সাবিরের সাথে দেখা করতে চলে যায়। সাবির নিচে বাইক নিয়ে দাঁড়িয়েছিল আগে। সিরাতকে দেখে একটা হাসি উপহার দিল। সিরাত মুগ্ধ হয়, ছেলেটার হাসিও এত সুন্দর, কই আগে তো নজরে আসেনি, এখনই এত সুন্দর লাগছে। কে জানে সিরাতের বাইকের হেলমেট পরিয়ে সাবির ছুটে চলে অজানায় একটা নির্জন জায়গায় গাড়ি রেখে দুইজনে পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করে। চাঁদের আলোয় চারিদিকে আলোকিত, সাথে আরো আছে ল্যাম্পপোস্টের এক গুচ্ছ কৃত্রিম আলো। সিরাত তো এমন একটা পরিবেশই চেয়েছিল। আহা, কি নির্মল বাতাস, কি সুন্দর এই রাতের শহরের রূপ। পথিমধ্যে এক ঝাঁক পথশিশুদের সাথে তাদের দেখা হয়। সিরাত এক নজরে তাকিয়ে আছে। এ তো না পাওয়া অভাবের মাঝে থেকেও তাদের মুখে এক টুকরো হাসি লেগে আছে। সাবির তাদের কিছু টাকা দিয়ে সিরাতকে নিয়ে সেখান থেকে চলে আসলো। হাঁটতে হাঁটতে একটা ব্রিজের উপরে এসে থামলো দুইজন। মাঝে মাঝে দুই একটা গাড়ি হর্ন বাজিয়ে সসব শব্দে চলে যাচ্ছে। নিচে নদীর পানির ঝিলমিলি অর্থে জল চাঁদের আলোয় চিকচিক করছে। নদীর এক কোনায় কয়েকটা নৌকা সারিবদ্ধভাবে ফিরিয়ে রাখা। উজান থেকে ধেয়ে আসা বাতাস। এই আধারিত রাত, দুইজন কপত কপতি আর তাদের সুখময় মুহূর্তেই সিরাত এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। অচমকা বলে উঠল, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। সাবিরের চোখ সিরাতের উপর স্থির। মেয়েটার মুগ্ধ দৃষ্টি তাকে নাজেহাল করে দিয়েছে। তার বুক ধুকপুক ধুকপুক করছে ক্রমাগত, মাথাটা ফন ফন করছে। দ্রুত চোখে ফেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চোখে জোরে জোরে শ্বাস নিল। সামনে চোখ রেখে বলল, রাত, আজ আমার আর তোমার অপরিচিত জীবনের শেষ একাকী মুহূর্ত। কাল আমাদের বিয়ের অনুষ্ঠান শুরু, তারপর থেকে আমাদের সম্পর্কের একটা নাম থাকবে। সবাই কত খুশি তাই না? আজ মা কি করেছে জানো? আবার তোমার শাড়ি গয়না কিনে এনেছে, তোমাকে সারপ্রাইজ গিফট দিবে। আমি তোমাকে বলে দিলাম, মাকে বলো না আবার। সাবিরের এমন কথাই সিরাত আশা করেনি। সাবির তো ফুল কিছু বলেনি। আসলেই তো আজকের রাতটা তার জীবনের শেষ মুহূর্ত। এরপর থেকে সে হবে কারো স্ত্রী, কারো অর্ধাঙ্গিনী, আরো অনেকগুলো সম্পর্কের সাথে জড়িয়ে যাবে সে। সত্যি জীবনটা কি অদ্ভুত, হুট করে কখন কি হয়ে যায় বলা মুশকিল। কিছুদিন আগেও তার জীবনটা এত সুন্দর ছিল না, কিন্তু এই পাগল লোকটার কারণে আজ তার মুখ থেকে হাসি সরেই না। সাবির সিরাতের হাতের আঙুল ধরে আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। সিরাত পাশ ফিরে তাকাতেই অবাক হয়ে গেল, কেননা সাবিরের চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। হয়তো ভেবেছে অন্ধকার দেখা যাবে না, কিন্তু চাঁদের আলোয় সবকিছু স্পষ্টতর। সিরাত বিচলিত কণ্ঠে বলল, কি হলো হঠাৎ আপনার চোখে পানি কেন? সাবির চোরা চোখে একবার তাকিয়ে অন্যদিকে ফিরে গেল। সিরাত উদ্বেগ নিয়ে সাবিরের পাশে গিয়ে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে বলুন না, আপনি কাঁদছেন কেন? সিরাত, আমার বিশ্বাস হচ্ছে না এখনো। আমি সত্যি তোমাকে পেতে যাচ্ছি। তুমি সত্যি আমার হবে, আমার ঘরে বউ হয়ে আসবে, লাল টুকটুকে শাড়ি পরে আমার সামনে ঘুরে বেড়াবে। এটা আমি বিশ্বাস করতে পারছি না রাত। আমি সত্যি তোমাকে অর্জন করতে চলেছি। সিরাত তাজ্জব বনে গেল। এ আবার কেমন কথা? একটা ছেলে কান্না করছে, তাও এই সামান্য একটা কারণে। সে কি এতটাই গুরুত্বপূর্ণ? সিরাতের হঠাৎ খুব কান্না পেল, কিন্তু কাঁদলো না, করুণ চোখে তাকিয়ে রইল। সাবির বলতে লাগলো, জানো, তোমাকে আমি প্রথম দেখেছিলাম একটা বিদ্যুৎ কেন্দ্রে। হয়তো তুমি তোমার কলেজ থেকে পিকনিকে এসেছিলে। সেদিন আমার ওখানে ডিউটি ছিল একজন মিনিস্টারকে নিরাপত্তার বিষয়ে। আমি সারাদিন তোমার উপর লক্ষ্য রাখছিলাম। কেন জানো? কারণ তোমার উপর সন্দেহ হচ্ছিল। চোরা চাহনিতে এদিক ওদিক তাকানো, চুপচাপ গম্ভীর নিজের মতো থাকতে গিয়ে দলছুট হয়ে গিয়েছিল। তারপর আবিষ্কার করলাম তুমি মেয়েটা আসলে এমনই, যেন তেন কারণে ভয় পাও, আবার কান্না করে দুনিয়া ভাসানোটাই তোমার স্বভাব। আমিও খুঁজতে পারিনি, কারণ এরপরেই বিদেশে একটা ট্রেনিং এ চলে যেতে হয়েছিল। শুধু তোমার কলেজ ইউনিফর্মে ব্যাজে থাকা কলেজের নামটা মনে ছিল। আমি পাগলের মতো তোমাকে খুঁজতে লাগলাম। বারবার মনে হচ্ছিল তোমার মতো কেউ নেই, তোমার মতো কেউ না, তোমাকে আমার চাই। তারপর একদিন তোমাকে খুঁজে পেলাম সেই রেস্টুরেন্টে।
সেই থেকে তোমাকে আর ছাড়িনি। তুমি ভাবতেও পারবে না আমি কতটা খুশি হয়েছিলাম। সেই থেকে আজ পর্যন্ত সবকিছু একটা স্বপ্নের মতো। রাত, তুমি ভাবতেও পারবে না আমি কতটা চাই তোমাকে। তোমার আগমন আমাকে কতটা বদলে দিয়েছে। সিরাতের চোখের কান্নিস বেয়ে জল গড়িয়ে পড়ছে। নিষ্পলক তাকিয়ে সাবিরকে অবলোকন করার চেষ্টা করছে। হুট করে সাবিরকে জড়িয়ে ধরল সে। অচমকা ঝাঁপিয়ে পড়ায় সাবিরকে কয়েক কদম পিছিয়ে গেল। সিরাত ফুপাতে ফুপাতে বলল, আপনি সত্যিই ভালোবাসেন আমাকে? ভালোবাসার চেয়েও বেশি রাত। সিরাত এবার সোজা হয়ে দাঁড়ালো। মুখের ভাষা হারিয়ে চুপ করে রইল। ভাবতে লাগলো এতটাও ভালোবাসার যোগ্য হয়তো সে না। সাবির মুখ থামায়নি। তুই আমাকে ভালোবাসছো তো রাত? সিরাত কিছু একটা ভাবতেই লজ্জা পেল খুব। লজ্জায় মুখ লুকাতে চাইলো। লজ্জা মাখা হাসি দিয়ে সাবিরের দিকে তাকালো। সাবির উত্তরের আশায় তার দিকে তাকিয়ে রইল। কি হলো বলো? একটু একটু ভালোবাসি। দুইটো কবে ভালোবাসবে রাত? সিরাতের লজ্জায় কান গরম হয়ে গেল। পরক্ষণেই নিজের উত্তর শুনে নিজেই হাসলো সে। লোকটাকে সে আসলেই ভালোবেসে ফেলেছে। সাবির এমন একজন মানুষ যাকে ভালো না বেসে পারা যায় না। তার সাথে সারা জীবন থাকতে পারাটা ভাগ্যের বিষয়। সাবিরের বিশেষ কেউ হতে পারাটাও সৌভাগ্য। এইসব আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর দুজনে একসাথে গাঁথা পড়বে বিয়ে নামক বন্ধনে। শুরু হবে একসাথে পথ চলা, সূচনা হবে এক নতুন অধ্যায়ের। সাবিরকে আরেকটু খুশি করতেই সিরাত বলল, আচ্ছা যান, আমি আপনি তিনটু ভালোবাসি। এবার খুশি? সাবিরের প্রশান্তিময় হাসিটা সিরাতের কানে ঝঙ্কার তোলার মতো বাজতে লাগলো। সামনের দিনগুলো ভীষণ সুখময় হতে চলেছে।